এই যে ফেস দ্য পিপুলের প্রোগ্রামে গত 2 দিন আগে আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, উনি নাকি মুক্তিযোদ্ধা, উনি প্রশ্নের জবাব দিতে না পেরে রাজাকার বলে চিল্লে উঠলেন। কি একটা তুমুল কাণ্ড করলেন! কোনো ভদ্র সভ্য সমাজে তার ব্যবহার চলে না। যারা কথায় কথায় রাজাকার বলবে, আইন করে এদের বিরুদ্ধে। আমি বলবো যারাই নিরপরাধ মানুষকে রাজাকার বলে গালি দেবে, এদেরকে যেন 2 বছর জেলে বন্দি করে রাখা হয়। এই ভাবে স্থিতিশীল করার চেষ্টা করবে। তাদের বিভিন্ন নানা উদ্দেশ্য আছে, এবং দেশের দেশের দেশকে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের ভেতর ফেলে দেশের মানুষকে ভালো না রাখার এবং এই দেশকে বিভিন্ন বিপদে ফেলার পরিকল্পনা করেই সেইভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলো করছে। হঠাৎ করে হিজবুত তাহরির কেন মাঠে নামলো, কারা তাদেরকে মাঠে নামালো, কোন কারণে নামালো? আমরা জানি কয়েকদিন পরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে, আর তার আসার আগেই বাংলাদেশে এমন একটি অপ্রীতিকর ঘটনা, সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর ধরনের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা কিছু আলোচনা শুনবো, সেখান থেকে আরো কিছু বুঝতে পারবো। নাকি তাদের দাবিটি সঠিক, তাদের প্রতি যে আচরণ করা হয়েছে সেটি সঠিক ছিল কি না সে নিয়ে প্রশ্ন উঠেছে। আম, আমরা প্রিয় দর্শক আরো পাশাপাশি যে আলাপগুলি করবো সেগুলো চলমান রাজনীতি নিয়ে। আপনারা জানেন যে নির্বাচনটি এখনো পর্যন্ত সিদ্ধান্তটি দোলাচলে রয়েছে। আজকেও আমরা দেখেছি যে আহ সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, বর্তমানে এনসিপির সভাপতি, তিনি বলেছেন যে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন যে নির্বাচন এই বছর হবে না, এরকম তিনি বলেননি। তবে তিনি বলেছেন বর্তমান যে পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলার, এই পরিস্থিতিতে আসলে নির্বাচন অনুষ্ঠান করা কোনোভাবে সম্ভব নয়। আহ, তাহলে আমরা কি বুঝতে পারছি তারা আসলে কি বোঝাচ্ছে? নির্বাচন অনুষ্ঠান আসলে কবে নাগাদ হতে পারে? এই পরিস্থিতি কখন কাটিয়ে উঠবে? কে কাটাবে এই পরিস্থিতি? আমরা সারা দেশে দেখছি এদিক সেদিক বহু ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলার অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। যত অবনতির দিকে যাচ্ছে ততই নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত একটা আম, সিদ্ধান্তহীনতার মধ্যেই রয়ে যাচ্ছে কিনা, বা কবে নির্বাচন হবে এই নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়ে যাচ্ছে কিনা, এসব নিয়ে আমাদের আজকের এই মূল আলোচনা করবো। প্রিয় দর্শক, অন্যান্য বিষয় তো রয়েছেই। জনাব রবি ইসলাম পলাশ রয়েছেন, তিনি জাতীয়তাবাদী রাজনীতিবিদ। আছেন আব্দুল সালাম যুক্তিবাদী, তিনি একজন আহ ইসলামী বক্তা, পাশাপাশি তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আছেন ফারুক হাসান, তিনি মুখপাত্র গণ অধিকার পরিষদ। এবং তালাত মাহমুদ রাফি রয়েছেন, তিনি আহ বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় নেতা। এখন বর্তমানে তিনি কি জাতীয় নাগরিক পার্টিতে রয়েছেন কিনা, কোন পর্যায়ে আছেন, কোন পদে আছেন, সে নিয়ে তার কাছ থেকে শুনবো। তবে আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি প্রধান ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। যদিও আজকে থেকে নাহিদ ইসলাম বলেছেন যে স- সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দেওয়ার আর কোনো সুযোগ নেই, কারণ তারা সবাই এখন রাজনৈতিক দলের নেতা হয়ে গেছেন। এই বিষয়ে আমরা জানবো রাফের কাছে। তবে আমি শুরু করতে চাই জনাব আব্দুল সালাম যুক্তিবাদী, আপনার কাছ থেকে শুরু করতে চাই। হিজবুত তাহরির এই হঠাৎ করে উত্থানের ঘটনা কি, আপনার কাছে কি তথ্য আছে? এবং আমরা তো দেখছি যে তারা ইসলামিক দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে। তা আপনারাও তো ইসলামিক দাবি করছেন, আপনারাও মনে করেন যে না, বাংলাদেশে ইসলাম কায়েম করা দরকার। তারাও শরিয়া কায়েম করার জন্য দাবিতে নেমেছে। তো আপনাদের আহ অবস্থান কি তাদের ব্যাপারে? একটু আনমিউট করবেন। তাদের সাথে কি আপনারা একমত কিনা তাদের দাবির সাথে, এবং তারা কারা আসলে একটু শুনতে চাই জনাব আব্দুল সালাম যুক্তিবাদী। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাদ, দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আজকের এই ফেস দ্য পিপল প্রোগ্রামটি, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন আমাদের প্রিয় ভাই, সম্মানিত সঞ্চালক আমাদের সাইফুর সাগর ভাই। আসলে হঠাৎ করে আমরা আজকে দেখলাম জুমার নামাজ পড়ে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির, তারা শত শত নেতাকর্মী নিয়ে তারা রাজপথে নেমেছেন, স্লোগান দিচ্ছেন। আমি একটা কথা পরিষ্কার করে বলি, বাংলাদেশে কয়েক বছর আগে যেই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহরির, এটা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবং তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের উদ্দেশ্য খেলাফা কায়েম করা। তারা যেই আকিদা, তারা যে কর্মপন্থা গ্রহণ করেছেন, এবং তারা যে আকিদা এবং কর্মপন্থার উপর অবিচল রয়েছেন, বাংলাদেশের আলেম সমাজের সঙ্গে হিজবুত তাহরিরের আকিদা এবং কর্মপন্থার সঙ্গে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তার মানে আমি বলতে চাচ্ছি হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, এবং তারা যে কর্মপন্থায় তারা যে কার্যবলী সম্পাদন করছেন বা করতে চায়, এর সঙ্গে বাংলাদেশের আলেম সমাজের কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশের অধিকাংশ আলেম সমাজ আমরা মনে করি বাংলাদেশের 95% মুসলিম, অন্তত ধরেন 90% মুসলিম। আমরা বিশ্বাস করি এখানে সশস্ত্র সংগ্রাম করে বা মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করে এই দেশে ইসলাম কায়েম করতে হবে না। যেহেতু 90% আমরা মুসলিম, আমরা দিনের সঠিক দাওয়াত যদি মুসলমানদেরকে দিতে পারি, ইসলামকে যদি বুঝাতে পারি, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই নিয়মতান্ত্রিক এবং ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বাংলাদেশে একদিন ইসলাম বিজয় হবে, কোরআনের শাসন কায়েম হবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের এই যে কার্যবলী এবং আমাদের কর্মপন্থার সঙ্গে হিজবুত তাহরীরের কর্মপন্থার বিশাল বিভেদ রয়েছে। সুতরাং হিজবুত তাহরীর যেটা লালন করে যে কর্মপন্থা, তার সঙ্গে আমাদের আলেম সমাজের কোনো সম্পর্ক নেই। এখন আমার প্রশ্ন হলো, হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন হঠাৎ করে তারা রাজপথে এত শত শত হাজার হাজার মানুষ নিয়ে প্রকাশ্য দিবালোকে জুমার নামাজ পড়ার পরে কিভাবে তারা রাজপথে নামলেন? আমি যেটা মনে করি, আমার পার্সোনাল যেটা মতামত, এখানে শুধু হিজবুত তাহরীরের লোক বা কর্মীরাই নেই। আমি বাংলাদেশের 64 জেলায় ঘোরাফেরা করি, সফর করি মাহফিলের জন্য। আমি কোথাও প্রকাশ্য হিজবুত তাহরীরের পক্ষে কোনো কর্মীকে দেখিনি, কেউ আমার কাছে পরিচয় দেয়নি। অথচ আজকে শত শত হাজার হাজার মানুষ ঢাকার রাজপথে কিভাবে নামলো? আমার মনে বলে এর ভেতরে পতিত স্বৈরাচারদের লোক রয়েছেন। আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ সংগঠন আমরা জানি বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগের অসংখ্য কর্মী এই হিজবুত তাহরীরের ব্যানারে তারা রাজপথে নেমেছে। আওয়ামী লীগ যারা স্বৈরাচার, যারা ফ্যাসিস্ট, যারা পতিত স্বৈরাচার, তাদের নেতা কর্মী আজকে হিজবুত তাহরীরের নাম দিয়ে রাজপথে নেমেছে। আমরা তো দেখেছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে কিভাবে বুঝলেন তারা আপনি এটা? বিভিন্ন কারণ পরিচয়, আমি বলে শেষ করি। হ্যাঁ, কিভাবে বুঝলেন? ওখানে তো কোনো ধরনের ওখানে তো আমি এই সবকিছু কথাটি কেন বলছি, আমি এই কথাটি এই জন্য বলছি, আমরা জানি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন নাম দিয়ে তারা রাজপথে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমরা দেখেছি কখনো তারা আনসারে লীগ লেগে সেজে সেজে রাজপথে নেমেছে, কখনো তারা হিজরে লীগ নাম সেজে রাজপথে সেজেছে, কখনো হিন্দুদের ব্যানারে হিন্দু লীগ সেজে রাজপথে নেমেছে। আমি একটা কথা পরিষ্কার করে বলি সাগর ভাই, আমরা জানি মার্চের 13 তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফর করবেন, ইতিমধ্যেই ফাইনাল হয়েছে। আমার যেটা মনে বলে, এই সফরকে সামনে রেখে, লক্ষ্য রেখে তারা এই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে বর্তমানে বাংলাদেশের একটা শান্ত পরিবেশকে হিজবুত তাহরীরের ব্যানারে পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা বুঝতে চায় যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে, বাংলাদেশের উগ্রপন্থার উত্থান ঘটতেছে, এটা তারা প্রমাণ করতে চায়। এবং জাতিসংঘের মহাসচিব যে বাংলাদেশে আসবেন, তার এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে, তার একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে তাদের স্বার্থকে হাসিল করতে চায়। তবে আমি পরিষ্কার করে বলি, তারা পালিয়ে যাওয়ার পরে যত ষড়যন্ত্র করেছে, কোনো ষড়যন্ত্র তারা সফল হয়নি। আজকেও আমরা দেখেছি যখন তারা রাজপথে নেমেছে, প্রশাসন সহ আমরা দেখেছি ঢাকা শহরের জনগণ তাদেরকে প্রতিরোধ করেছে। একটা রিক্সা চালক যেভাবে গিয়ে তাদেরকে প্রতিরোধ করেছে, আমরা রিক্সা চালককে সেলুট দেই, কিভাবে আক্রমণ করেছে জনগণের পাশে দাঁড়িয়ে। কিন্তু মনে দুঃখ, আমরা জানি সেই রিক্সা চালককেও প্রশাসন গ্রেপ্তার করেছিলেন। কিন্তু আমরা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে সেলুট দেই, তাকে ধন্যবাদ দেই, তিনি নিজে গিয়ে ডি অফিস থেকে সেই রিক্সা চালককে ছেড়ে এনেছেন। আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী স্বৈরাচাররা, ফ্যাসিস্টরা যে নাম দিয়েই রাজপথে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তারা সফল হয়নি, জনগণ তাদেরকে রুখে দিয়েছে। সুতরাং এখানে আমি মনে করি আগামী 13 তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন, সেটাকে সামনে রেখেই তারা নতুন করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একটা ঘোলাটে পরিবেশে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন। এবং এর পেছনে আমি মনে করি পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের হাত রয়েছেন। এবং আমি মনে করি পার্শ্ববর্তী ভারতের আমাদের দাদাবাবুদেরও ইন্ধন থাকতে পারে। একটি ভিডিওর মধ্যে আমরা দেখলাম একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি হিন্দি ভাষায় কথা বলছেন, তাকে বারবার প্রশ্ন করা হচ্ছে আপনি ভারতের নাগরিক কিনা। তিনি যদিও কথা বলেনি, তবে আমি মনে করি এটাও তদন্ত করে দেখা দরকার, এর পেছনে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো ষড়যন্ত্র আছে কিনা। আমরা দেখেছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হয়েছে। আমাদের পতাকায় তার আগুন ধরিয়ে দিয়েছেন, আমাদের দূতাবাসে হামলা করেছেন, এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে গেছেন। তবে আমরা দেখে আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সেলুট দেই। তিনি এমন একজন ব্যক্তি, সবগুলো অবস্থাকে তিনি মোকাবেলা করেছেন। এবং আমি মনে করি অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন বর্তমানে কূটনৈতিক দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছেন। এবং পৃথিবীর প্রায় 195টি দেশ
আমাদের পাশে রয়েছেন। এই জন্য তাদের ষড়যন্ত্র করে কোনো কাজ হয়নি। আমরা দেখেছি ভারতের মিডিয়াতে, বিশেষ করে যে ময়ূক রঞ্জন ঘোষ নামে একটা সাংবাদিক আছে, আমি আসলে তাকে সাংবাদিক বলতে চাই না, একজন মলম বিক্রেতা, হকারির মতো তিনি যে সংবাদ পরিবেশন করেন লাফালাফি করে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফিয়ে সারাটা দিন তিনি বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেন, বাংলাদেশ নিয়ে অপপ্রচার করেন। তিনি বুঝাতে চাই বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশ জঙ্গিবাদরা দখল করেছে। আমি মনে করি এই যে আজকের যে হিজবুত তাহরিরের ঘটনা, এটাও একটা ষড়যন্ত্র হতে পারে। এখন ভারতের মিডিয়াগুলোতে ঢালাওভাবে তারা প্রচার করবে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঘটেছে, হিজবুত তাহরির পুরো বাংলাদেশ ছয়ে গেছে, এটা তারা বিশ্বকে প্রচার করে জাতিসংঘের উপর একটা চাপ সৃষ্টি করে বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ তারা মন্তব্য সৃষ্টি করতে পারে। বাংলাদেশের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য তারা কাজ করতে পারে কিনা, এটা প্রশাসনের তদন্ত করে বের করা প্রয়োজন বলে আমি মনে করি। তবে আমি মনে করি এখানে প্রশাসনের একটা ব্যর্থতা যে রয়েছে। লেবাসগুলি, তাদের যে দাবিগুলি, এগুলি তো অনেকটাই মনে করে আলেম সমাজদের দাবিও এরকম। আপনারা কেন বলছেন যে তাদের দাবির সাথে না, কোনো আমি এখানে আপনাকে কিন্তু পরিষ্কার করে বলেছি, ছাত্রলীগ যদি সেখানে যায়, আওয়ামী লীগ যদি সেটার উপর ভর করে থাকে, তাহলে দাবিগুলো তো অন্যরকম হতো। তারা তো আসলে কোরআনী শাসন চায়, তারা খেলাফত চায়। এটার সাথে আপনাদের আমি দূরত্বটা আমি কোথায়? আমি এখানে পরিষ্কার করে বলি, সাইফুর সাগর ভাই, আপনি আগেও বলেছি এখনো বলছি, অবশ্যই আমি ইমানদার, আমি মুসলিম, আমি একজন আলিম হিসেবে খেলাফা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা করেই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুতরাং আমাদের প্রথম পরিচয় আমরা খলিফা। খলিফা হিসেবে আমাদের দায়িত্ব জমিনে আল্লাহর শাসন কায়েম করা, এই জমিনে আল্লাহর হুকুমাত কায়েমের আন্দোলন করা। কিন্তু সেটা বাংলাদেশে যেহেতু 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা বাংলাদেশে খিলাফা কায়েম করতে চাই নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা সশস্ত্র কোনো বিপ্লবে মানুষের শরীরে অস্ত্র বেঁধে মানুষকে হত্যা করে জমিনে দিন কায়েম করতে চাই না। আমরা অবশ্যই জিহাদকে বিশ্বাস করি, আমরা এই জমিনে সংগ্রামকে বিশ্বাস করি। আমাদের রাসূল 27টি জিহাদের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি সরাসরি কোন ইমানদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি। তিনি রাজপথে নেমেছেন কাফির মুশরিক কুরাইশদের বিরুদ্ধে। যখন রাজপথে এসেছেন তখন লড়াই সংগ্রাম হয়েছে, কিন্তু গুপ্তভাবে কোন মুসলমানদের উপরে হামলা, গুপ্তভাবে কোন মানুষকে হত্যা করা, মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে হানাহানি কাটাকাটি করে সশস্ত্রভাবে মানুষকে হত্যা করে আমরা খেলাফা কায়েম করতে চাই না। এবং বাংলাদেশের আলেম সমাজ সেই জায়গাতেও নেই। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলিম, আমরা বাংলাদেশে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত মানুষের মধ্যে দেওয়ার মাধ্যমে, জনমত তৈরি করার মাধ্যমে, ইসলামের পক্ষের মানুষ তৈরি করার মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে কোরআন সুন্নাহর অনুশাসন কায়েম করতে চাই। এবং এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশে যতগুলো ইসলামী রাজনৈতিক দল রয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, প্রত্যেকেই কিন্তু এই নীতি আদর্শই লালন করে যে আমরা বাংলাদেশের সমস্ত মুসলিমের কাছে দিনের দাওয়াত দিয়ে আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে জমিনে কোরআন সুন্নাহর শাসন চাই। আমরা সশস্ত্র বিপ্লব করে মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করে আমরা কাউকে হত্যা করে খেলাফা চাই না। সুতরাং তাদের সঙ্গে আমাদের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু এই জায়গায়। আমি আশা করি বিষয়টি পরিষ্কার তার মানে আজকের যেটা হয়েছে এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের যে ভূমিকা ছিল, তাদের যে চাওয়া, তাদের যে চাওয়ার উপায়, তাদের যে আজকে যে কি বলে যেটাকে তারা যে মিছিল এগুলোর সাথে আপনাদের বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশে আপনারা যারা আলেম সমাজ আছেন, তাদের চাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। বরং পরিষ্কার করে বলি, হিজবুত তাহরির যে ঈমান আকীদা কর্মপন্থা লালন করে এবং যে কর্মপদ্ধতিতে জমিনে খেলাফা কায়েমের জন্য সশস্ত্র বিপ্লবের জন্য কাজ করে, তাদের এই কর্মপন্থার সঙ্গে বাংলাদেশের আলেম সমাজে বিন্দু মাত্র দূরতম কোনো সম্পর্ক নেই। আশা করি আপনি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। পলাশ, তাহলে কিভাবে এত বড় আয়োজন করতে পারলো? আমি ধরে নিচ্ছি আব্দুল সালাম যুক্তিবাদী যেটি বলেছে যে এর পেছনে রাজনৈতিক কারণ ছাড়ার কোনো কিছু নেই, বা আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ ছাত্রলীগ হয়তো আয়োজন করে একটা অস্থিরতা তৈরি করতে চায়। কিন্তু তবু আমরা দেখেছি যে এত বড় আয়োজন তো গোপন ভাবে করতে পারে না। একটা বিশাল আয়োজন ছিল তাদের। তারা কি এতটা শক্তিশালী এখনো আছে বলে মনে করেন? ধন্যবাদ সাইফুর সাগর। ফেস দ্য পিপলে জনগণের কথা বলা এবং দেশের গণতন্ত্র এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য দীর্ঘদিন ফেস দ্য পিপল আমাদের সাথে আছে। আমরা আপনার প্রোগ্রাম নিয়মিত দেখি এবং দেশের মানুষকে সচেতন করার জন্য আপনার অক্লান্ত পরিশ্রম, এই জন্য প্রথমে আপনাকে সাধুবাদ জানাই।
দ্বিতীয়ত কথা হচ্ছে যে আজকে এমন একটা দিন, আমাদের নেতা তারেক রহমান কারাবাস ছিলেন। আমরা দীর্ঘদিন তাকে নির্যাতনের মাধ্যমে 1 বছর 5 মাস 29 দিন কারাগারে ছিলেন। আমরা সেটা নিয়ে আজকে অনেকটা ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকের এই পরিস্থিতিতে আজকে যে বিশেষ করে বাইতুল মোকাররম এলাকায় যে রণক্ষেত্রটা হলো, এ বিষয়ে আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে। আমি যেটা মনে করি, ইসলাম শান্তির ধর্ম, এবং সমগ্র পৃথিবীতে ইসলামের কিন্তু ভিন্ন কোনো নিয়ম নেই। ইসলাম ইসলামের গতিতে চলবে। বিষয়টা হচ্ছে ইসলাম এবং ইসলাম ফোবিয়া, এই দুটো বিষয়টা কিন্তু বোঝার বিষয় আছে। হুম। ইসলামকে তো, ইসলামের রীতিনীতিতেই ইসলাম চলমান থাকবে, এবং ইসলাম ধর্ম সেভাবেই, খেলাফত বলেন, জিহাদ বলেন, বা ধর্মীয় রীতিনীতি, আইনের শাসন, এটা তো ইসলামের রীতিনীতিতে পরিষ্কার উল্লেখ আছে। এর জন্য তো ইসলামকে ব্যবহার করে বা ইসলামকে ভিন্ন মতাদর্শে প্রকাশ করে তো ইসলাম বাস্তবায়ন করার কোনো বিধান মুসলিম ধর্মে নেই। মুসলমানদের এটা নিয়মের বাইরে যায়। আপনার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখেন যে এত অল্প সময়ে এত হিউজ অফ পিপুল কিভাবে হাজির হলো। হুম। বিষয়টা হচ্ছে, আমরা ইতিপূর্বেও হিজবুত তাহরীর অবস্থান সম্পর্কে জেনেছি। বাংলাদেশে তাদের জনসংখ্যা বা তাদের সমর্থক কি পরিমাণ ছিল তা আপনি আমি সচেতন মানুষ সকলেই জানে। হুম। এর পরেও কিন্তু হিজবুত তাহরীর দীর্ঘ সম্ভবত 13টি বছর নিষিদ্ধ আছে, এবং এটা বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশেই হিজবুত তাহরীর ক্রিয়াকলাপ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। হুম। তো আমি বেশ কিছুদিন খেয়াল করছি, আমি মাঝে হিজবুত তাহরীর উত্তরাতে বোধহয় একটা প্রোগ্রাম ছিল, হয়তো আপনার নজরে আছে কিনা। হুম। এরপরে কারওয়ান বাজারে প্রায় হয়তো অর্ধ মাস বা 20 দিনের ভিতরে কারওয়ান বাজারে হিজবুত তাহরীর একটা মানববন্ধন বা একটা প্লাকার্ড হাতে তাদের প্রোগ্রাম আমি সচক্ষে দেখেছি। হুম। আজকে বাইতুল মোকাররমে যে প্রোগ্রামটা ছিল এটা পূর্ব ঘোষিত। এখন অনেক প্রোগ্রাম তো পূর্ব ঘোষিত না হওয়ার উম, না হয়ে পূর্ব ঘোষণা ছাড়াই হয়। সেক্ষেত্রে কি করে রাষ্ট্রযন্ত্র তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেগুলো খেয়াল করে বা দেখভাল করে। বিষয়টা চাই, হিজবুত তাহরীর একটা নিষিদ্ধ সংগঠন, তারা পূর্ব ঘোষণা দিয়েই খেলাফতের যাত্রা শুরু করবে। তাদের স্থান জুম্মার পর বাইতুল মোকাররম, সময় এবং স্থান ঘোষণা করে একটা নিষিদ্ধ সংগঠন কি করে জমায়েত হলো, এটা হচ্ছে, এবং এত সংখ্যক লোকে, এটা হুম। আমার প্রথম প্রশ্ন। এটা আমার প্রথম প্রশ্ন থাকলো আপনার মাধ্যমে এবং দেশবাসী বা আইন শৃঙ্খলা এই প্রশ্নটা বাহিনীতে। আপনি কাকে করছেন? আমি অবশ্যই এদেশে রাষ্ট্র বা সরকার বা আমি হুম। উপদেষ্টা মন্ডলী যিনি স্বরাষ্ট্র মানে উপদেষ্টা আছেন, আমি তো তাকেই করতে হবে আমাকে, কারণ তিনি তো এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এখন তিনি হুম। হচ্ছে হর্তাকর্তা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ধন্যবাদ জানাই ওই সকল নাগরিকদের যারা প্রশাসনের সাথে সাথে আপনার একটা নিষিদ্ধ সংগঠনকে প্রতিহত করেছে। তো যাই হোক, এখন আমি যেটা বলি যে বাংলাদেশের একটা পরিস্থিতি, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে বাংলাদেশে একটা একটা বলা চলে যে একটা স্থিতিশীল পরিবেশের দিকে আমরা আসছি। এমতো অবস্থায় হুম। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার জন্য এটা চক্রান্ত চলবেই, এবং এটা এমন না যে গোপন। এটা তো পতিত সরকার, যারা 70 বছর আমাদেরকে নির্যাতন, নিষ্পেষণ এবং একটি অগ্নি বলয়ে যারা রেখেছিল, সেই আওয়ামী দুঃশাসনের ফ্যাসিস্ট সরকার তো ঘোষণাই দিয়েছিল, তারা তো ঘোষণাই দিয়েছিল যে ডক্টর ইউনূস সরকারকে আমরা শান্তি থাকতে দেব না, এবং আমরা অস্থিতিশীল পরিবেশ করব। এবং শেখ হাসিনা ব্যতীত আপনার তার যারা দোসররা আছে এবং তাদের রাজনৈতিক সকল নেতৃবৃন্দ তো দেশ থেকে পালিয়ে যায়নি, গুটি কয়েক গেছে। অল্প ন্যূনতম অল্প কিছু সংখ্যক কারাগারে আছে, যাটা গুনার মধ্যে পড়ে না। তো বাস্তব কথা হচ্ছে, আপনি হিজবুত তাহরীরের তাহলে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনি খেয়াল করবেন যে আমরা যেমন ইসলামী ইসলামী যে রীতিনীতি গুলো, আমি ইসলামী স্কলার না বা ইসলামী বিশেষজ্ঞ না, তারপরেও বলবো ইসলামের ন্যূনতম রীতিনীতি যেটুকু আমরা জানি সেটা হচ্ছে যে ইসলামী পর্দার ব্যবস্থা আছে,
নারী পুরুষের একটা পৃথক জায়গা অবস্থান থেকে ধর্ম ধর্মীয় কর্মকাণ্ড না, কিন্তু সাধারণত আপনি আপনি এখন ধর্মীয় বিষয়গুলো তো এখানে গুরুত্বপূর্ণ না, কিন্তু ধর্মীয় ব্যানারকে এখানে কাজে লাগিয়ে ব্যবহার করে অন্য একটা গোষ্ঠী বা অন্য একটা শক্তি আপনি এখানে তো আপনি আসতে চেয়েছে কিনা, কিন্তু আপনি সরকারকে দায় দিচ্ছেন যে তারা কিভাবে হলো। আহ, আমি আমি হ্যাঁ জি, আমি সরকারকে দায়ী করেছি। সরকার কেন, সরকার এতটা গোছাতে কেন সুযোগ দিল, এটা একটা বিষয়। আর আপনি তো জানেন, এটা তো এই যে 5ই আগস্টের সরকার পরে কি সুযোগ দিয়েছে বলে মনে করেন? যে কারণ আহ, সবাই আমি নামাজ করতে, এরপরে তো এটা মিছিলটাকে সফল হতেও দেয়নি, সরকার দেখেছি যে খুব চমৎকার ভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছে। হুম। সরকার নিয়ন্ত্রিত করেছে কঠোর হস্তে, কথা সঠিক। হুম। আমি বলবো যে একটা নিষিদ্ধ সংগঠনে এত সংখ্যক, বিপুল সংখ্যক উপস্থিতি কিভাবে সম্ভব হলো, এক। দ্বিতীয় কথা, যেহেতু এত এত সংখ্যক উপস্থিতি, আমরা ইতিপূর্বে হিজবুত তাহরির তাদের অবয়ব সম্পর্কে যা জানি, যতটুকু আমাদের নজরে আছে, ততটা জনসংখ্যা তাদের নেই, এটা আমি নিশ্চিত করে হলফ করে বলতে পারি। হুম। আপনি দেখেন, এই যে 5ই আগস্টের পরে অনেকগুলো জমায়েত বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন অবয়বে, বিভিন্ন খোলসে যে আমরা উপস্থিত দেখতে পেয়েছি। আপনি ইজি ইজি বাইক বা অটো রিক্সার আপনি মত দেখেছেন, আপনি আনসারদের অবস্থান দেখেছেন, আপনি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন দেখেছেন, বা আপনি বিভিন্ন সময় হকারদের আন্দোলন দেখেছেন। আপনি দেখবেন এখানে কোনো না কোনো নেতৃত্ব আছে যারা এই ফ্যাসিস্টদের সাথে জড়িত ছিল। তাদের নেতৃত্ব পর্যায়ের লোকই কিন্তু এদেরকে নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ আমি মনে করি যে আজ যারা হিজবুত তাহরিরের অংশ হিসাবে ইসলামের লেবাসে যারা বাইতুল মোকাররমে সমবেত হয়েছে বা অস্থিতিশীল পরিবেশ করতে চেয়েছে, এটার পিছনে এটার পিছনে অবশ্যই আপনার পতিত সরকারদের পরোক্ষভাবে তাদের নির্দেশনা আছে, প্রত্যক্ষভাবে তাদের অংশগ্রহণ আছে। আপনি জানেন যে দেশে বর্তমানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বা রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয় অতিথি হয়ে আসছেন, ব্যবসায়িক প্রতিনিধি হয়ে আসছেন, জাতিসংঘের থেকে মহাসচিব বা অন্যান্য পর্যায়ের লোকজন আসার সম্ভাবনা রয়েছে। এমতো অবস্থায় একটি নিষিদ্ধ সংগঠনের উত্থানকে যদি একটা বড় আকারে দেখানো যায়, তাহলে অবশ্যই এটা একটা বাজে মেসেজ বহির্বিশ্বে ছড়াবে। আচ্ছা। আমি মনে করি এই একটা ব্যাড মেসেজ বহির্বিশ্বে ছড়ানো এবং বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় আছে এমনটি প্রমাণ করার জন্য হুম। আজকের এই হিজবুত তাহরির এই অংশগ্রহণ বা এই তাদের যে মানে আপনি যে খেলাফতের নামে হুম। তাদের যে উপস্থিতি, আমি মনে করি এর ধারাবাহিকতার অংশ মাত্র। আপনি মনে এটা করেন যে আমি জি, মনে জি বিগত সরকারেরই শেখ হাসিনা সরকারের যারা রয়েছে এখনো বাংলাদেশে, তারাই আসলে এটিকে আয়োজন করেছে এবং অস্থিরতা তৈরি করবার জন্য এই ধরনের আয়োজন করেছে একটি তাদের পৃষ্ঠপোষকতায় সংগঠনের তাদের ব্যানারে। প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এটা সম্ভব, বা এই এত উপস্থিতি সম্ভব। খান তালাত মাহমুদ রাফি, আপনি বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই ফেজ দ্য পিপলকে আমাকে এত সুন্দর আয়োজনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এন্ড আমরা জানি যে বিগত সময় ফ্যাসিস্টের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে এবং আমাদের যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানের সময় আমরা সক্রিয়ভাবে দেখেছি যে ফেজ দ্য পিপল আমাদের অভ্যুত্থানের পক্ষে এবং জনগণের পক্ষে কাজ করেছে, সাইফুল সাগর ভাই। তো আমাকে প্রথমে দুইটা কোয়েশ্চেন করা হয়েছিল। প্রথমটা হচ্ছে আমি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি কিনা। আপনারা যারা চেনেন আমাকে অনেকেই জানেন যে আমি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অর্থাৎ আমি একজন রানিং স্টুডেন্ট। তো সেই দিক থেকে বয়স এবং পড়াশোনা সব দিক বিবেচনায় আমার জাতীয় রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার সেই বয়সটা এখনো হয় নাই। তো সেই জায়গা থেকে আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। যদি যখন বয়স হবে তখন হচ্ছে সেটা নিয়ে ভাববো ইনশাল্লাহ। তাছাড়াও আমার যদি পরিচয়টা বলি বর্তমান, যে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা হয়েছে
সেটার যুগ্ম আহ্বায়ক পদে আছি এখন বর্তমানে। আর মানে আপনারা সাবেক নাহিদ ইসলামদের যে দল নতুন করে এনসিপি তে আপনি নাই? না, এনসিপি তে আমি এখনো যোগদান করিনি, এন্ড আমার সেই বয়সটা এখনো হয় নাই জাতীয় রাজনীতিতে যোগদান করার। আচ্ছা। পাশাপাশি আর বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা কমিটি ছিল, সেটা কি এখন এক্সিস্ট করে? দেখেন, এটা আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তী সময় সেটা মানে এক্সিস্ট করে। এটা দেখেন, যে বক্তব্যটা এসেছে যে অস্তিত্ব নেই, ব্যাপারটার দ্বিমত পোষণ করছি যৌক্তিকতার জায়গা থেকে। কারণ এই সমন্বয়ক, যেই 58 জনের প্রথম একটা প্রাথমিকভাবে সমন্বয়কের লিস্ট প্রকাশ করা হয়েছিল, এবং তাদের মাধ্যমেই কিন্তু সারা বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল, যেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেই জায়গা থেকে এই সমন্বয়ক শব্দটা স্টাবলিশ হয়ে গেছে, এন্ড এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে একটা গর্বের শব্দ। এন্ড এটা বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে, বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত আছে, আমার কাছে মনে হয় যে এই সমন্বয়ক শব্দটার অস্তিত্ব ইতিহাসে থাকবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তার মানে আপনি সেটার নাহিদ ইসলামের অস্তিত্ব। সাথে দ্বিমত পোষণ করছেন? অ্যান্ড এটার কার্যক্রমের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, যেমন আমাদের যারা 58 জন প্রাথমিকভাবে সমন্বয়ক ছিল, সেইখান হুম। থেকে এখন বর্তমানে অনেকেই এনসিপি তে যোগদান করেছেন, অনেকেই ছাত্র রাজনীতি, যেটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করেছেন। সেই সমন্বয়ক লিস্টের অনেকেই বাংলাদেশ ছাত্র শিবিরে ছিল, সেই সমন্বয়ক লিস্টের অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে ছিল, সেই সমন্বয়ক লিস্টের অনেকেই হয়তোবা ছাত্র অধিকার পরিষদে ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে হুম। জড়িত ছিল, এবং অনেকেই তারা তাদের জায়গায় মুভ করেছে। এন্ড হুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যেই কমিটিগুলা বিভিন্ন জেলায় এবং সারা বাংলাদেশে আছে, সেই কমিটিগুলাতেও আমাদের অনেক সমন্বয়ক রয়েছে। তো হুম। কার্যক্রমের পরিবর্তন হতে পারে, এন্ড প্রেক্ষাপটের পরিবর্তন হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে এই সমন্বয়ক শব্দটা ইতিহাসে থাকবে। হ্যাঁ, ইতিহাসে থাকবে, কিন্তু নাহিদ ইসলামের যে আজকে তিনি স্পষ্ট করে বলেছেন একটি কথা, যে বৈষম্য বিরোধী অথবা সমন্বয় পরিচয়ের কোনো অস্তিত্ব নেই আজকে থেকে। তো এখন আজকে থেকে মানে এটা হয়তো ইতিহাসের একটা আমি অংশ, ডেফিনেটলি খারাপ ভালো সবকিছু ইতিহাসের অংশ থাকে, কিন্তু এটা যে কার্যকারিতা আজকে থেকে নিষ্ক্রিয় হয়ে গেল, যদি আমরা মনে করি যে হ্যাঁ একমাত্র নাহিদ ইসলামই আপনাদের সর্বসর্বা, সে যেটা বলবে সেটাই যদি হয়ে থাকে, তাহলে তার কথা অনুযায়ী আমাদের আজকে সাথে থেকে সে কোনো হুম। এই যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের সাথে এখনো কোনো আলাপ আলোচনা হয় নাই, যে যে সমন্বয়কগণ ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে এত বড় একটা আন্দোলন সংগঠিত করেছে, এবং 15 বছরে যে ফেসিস্ট সরকার আছে সেটাকে উৎখাত করেছে। তো তাদের সবার সাথে বা জানি না কার সাথে আলোচনা হয়েছে কিনা, তিনি কোন উদ্দেশ্যে বা হচ্ছে কিসের উপর ভিত্তি করে বা কোন জায়গা থেকে সেই বক্তব্যটা দিয়েছেন, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত এই যে আজকের এই বক্তব্যের ব্যাপারে কোনো আলাপ আলোচনা করা হয় নাই। তো সেটা আমি জানি না, এটা হয়তো উনি ব্যক্তিগত জায়গা থেকে আচ্ছা, বলতে পারেন। স্পষ্ট আমরা তার মানে এখানে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সকল সমন্বয়কদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা আপনি অন্ততপক্ষে আপনি জানেন না যতটুকু তো বুঝতে পারলাম। জি, বাকি রইল আজকে যে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ একটি সংগঠন এত বড় একটি আহ মিছিল বলেন বা কর্মসূচি তারা পালন করলো, এর পেছনে কারণ কি বলে মনে করেন? সরকারের ব্যর্থতাকে রবিউল ইসলাম পলাশ স্পষ্ট করতে চাচ্ছে, পাশাপাশি অন্যান্য শক্তি, আগের শক্তিকে এর পেছনে আছে বলে মনে করছেন আব্দুল সালাম চৌধুরী? আপনার কথা শুনতে চাই। দেখেন, আমার বিগত বক্তারা বলে গেছেন, অনেক কিছু স্পষ্ট হয়েছে যে 5 আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আহ এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, বা আমরা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন ভাবে এই পতিত স্বৈরাচার সরকারের দোসররা এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এন্ড সেগুলা আমাদের ভারতীয় কিছু চ্যানেল, যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, তারা ঢালাওভাবে প্রচার করছে। এন্ড সেটা হচ্ছে বাংলাদেশকে বিভিন্ন ভাবে মানে বহির্বিশ্ব থেকে সহযোগিতা যেন না করে, বা বাংলাদেশ ভালো নেই সেটা এক্সপ্লেন করার জন্য আমরা মনে করি তারাও শেখ হাসিনার, অর্থাৎ পতিত স্বৈরাচার খুনি হাসিনারই দোসর।
তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারাই এখন দেশকে বিভিন্ন ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিভিন্ন নানা উদ্দেশ্য আছে, এবং দেশের দেশের দেশকে বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্রের ভেতর ফেলে দেশের মানুষকে ভালো না রাখার এবং এই দেশকে বিভিন্ন বিপদে ফেলার পরিকল্পনা করেই সেইভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলো করছে। তো আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি যে এই একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আজকে যে এত বড় মিছিল করেছে, সেটার সাথে পতিত যেই ফ্যাসিস্টের দোসরদের সম্পৃক্ততা রয়েছে, কারণ তারাও বিগত সময় বিভিন্ন ভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং আজকে যখনই তারা সুযোগ পেয়েছে, তখনই কিন্তু তারা বিভিন্ন ভাবে এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য কাজ করেছে। তো আজকে যখন তাদের আবার সুযোগ মিলেছে, তারা আবারও তাদের সাথে মিশে গিয়ে সেই কাজটুকু করতে পারে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে আমাদের দেশের যে এই যে আমি বিগত 2-3 দিন যাবত ঢাকায় আছি, তো ঢাকার বিভিন্ন দেয়ালে আমি দেখেছি মার্চ ফর খেলাপ, অর্থাৎ এটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি। তো স্বাভাবিকভাবেই একজন এবং জনগণ ক্যাম্পেইন বা করেছে, সাধারণ ফেসবুকেও মানুষ ক্যাম্পেইন হিসেবে, করেছে তারা। হুম। হ্যাঁ, ফেসবুকেও বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করেছে। তো একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে যে তাহলে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলা রয়েছে তারা কি করে। এবং এই যে আমরা দেখেছেন যে বিগত সময় গোয়েন্দা 5 আগস্টের সংস্থা তো গোপন খবরকে বের করার কথা, এটা তো প্রকাশ্যে ছিল, গোপনতা ছিল। এক্স্যাক্টলি, আমি আমি সেই জায়গাটায় আসছি ভাই সাইফুর ভাই, আমি সেই জায়গাটায় আসছি, সেখানেই আমি কথাগুলো বলছি। দেখেন, 5 আগস্টের আগেও কিন্তু বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল, এবং 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে। কিন্তু হুম। 5 আগস্টের পরবর্তী সময় আমরা যখন পালিয়ে পালিয়ে বা কর্মসূচি ঘোষণার মানে 2-1 ঘন্টা আগে স্পট হুম। জানায় দিতাম, কিন্তু সেই স্পটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ভাবে আমাদেরকে এই এই বানচাল করার চেষ্টা করেছে, এবং আমাদেরকে সেই নির্দিষ্ট স্পটে দাঁড়াতে দেয় নাই। কিন্তু আজকে যখন এতদিন যাবত প্রচার প্রচারণার পরবর্তী সময়ে একটা জমায়েত হয়েছে, সেখানে কেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মানে এই মুভ করার সুযোগ দিয়েছে, এবং কেন এটা গোয়েন্দা সংস্থারা এই জিনিসটাকে আগেই আলোচনা নিয়ন্ত্রণ করে করতে পারে। হুম। রাষ্ট্রযন্ত্র কেন কাজ করে না, এই জায়গাটায় একটা কোশ্চেন থেকে যায়। তো এইভাবে স্বাভাবিকভাবে মনে হয় যে 5 আগস্টের পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত আমরা আজকে যেটা দৃশ্যমান দেখেছি, যে তার মানে গোয়েন্দা সংস্থা সরকারের হয়ে, এবং বা হচ্ছে গোয়েন্দা সংস্থা ঠিকঠাক মতো কাজ কাজ করছে না, এবং যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও ঠিকঠাক মতো ঠিক মতো কাজ কাজ করছে করছে। না, জি, সরকারকে কিন্তু সহযোগিতা তারপরে করছে। অনেকেই যদি মনে করতো করে যে তাহলে না, আজকে তাদেরকে পরবর্তীতে যেভাবে বাংলাদেশের নিয়ন্ত্রণ মানুষের করা অসুবিধা হয়েছে, সেখানে অবশ্যই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশের একটা বড় তবে ভূমিকা ছিল। আরেকটা পুলিশ ব্যাপার সেটাকে এখানে বলতে চাই যে দেখেন, 5 আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে যতগুলা ষড়যন্ত্র হয়েছে, যতভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা সময়ে কিন্তু বাংলাদেশের জনতা, ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং এক ছিল, এবং তারাই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করেছে। তার উদাহরণ হিসেবে আমরা আজকে একজন রিকশাওয়ালা মামাকে দেখেছি, এবং পরবর্তী সময়ে দেখেছি যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা এর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে আছে। কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোতে এখনো যে ভঙ্গুর অবস্থা বিরাজমান, সেই জিনিসগুলোর সমাধান খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা শান্তির বাংলাদেশ চাই। স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব খান তালাত মাহমুদ রাফির সাথে? জনাব ফারুক হাসান, এত কিছুর পরেও, এত নিরাপত্তা, এত নিয়ন্ত্রণ বলুন, এবং কোথাও স্থান পাচ্ছে না আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমরা দেখছি ভালোই আজকে আয়োজন করলো। মানে যদি সন্দেহটাকে আমরা ধরে নেই যে তারাই এর পেছনে আছে, তবুও কেন এতটা সুন্দর আয়োজন করে এ পর্যন্ত এগিয়ে যেতে পারলো, তাও আবার নিষিদ্ধ একটি ব্যানারে? ফারুক হাসান। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যারা শুনছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ। আসলে বিষয়টা কিভাবে আমি ব্যাখ্যা করব, যেমন ধরেন আজকে এই যে হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তারা যেভাবে শোডাউনটা দিয়েছে, এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে আজকের এই শোডাউনের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা এখনো বাংলাদেশে তাদের যে শক্তিমত্তা, তাদের যে অবস্থান, এটা এক্সিস্ট করে। শুধুমাত্র এক্সিস্টই করে না, মানে এটা একটা
ব্যাপক প্রভাব প্রতাপ নিয়ে তারা এক্সিস্ট করে। এবং আজকে এই হিজবুত তাহরীর মিছিলের পিছনে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, তারা একবারেই প্রত্যক্ষভাবে দায়ী। এবং এটাকে যদি আমি রাগ ঢাক না রেখে বলি, পিছন থেকে তাদের মেকানিজমে, তাদের আয়োজনে আজকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর রাজপথে শোডাউন দিয়েছে। এখন কিভাবে তারা মাঠে নামলেন, কিভাবে শোডাউনটা দিলেন, কিভাবে এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা সংস্থাগুলো দায়ী, সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। ব্যাখ্যাটা একবারেই পানির মতো পরিষ্কার। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আসলে বাংলাদেশের মোটা দাগে খুব একটা কারো আপত্তি নেই। এবং আমরা মনে করি যে পরিস্থিতিতে হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, পালিয়ে গেছেন, সেই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য একটা রহমত হিসাবে ছিলেন, মানে আসছেন। এবং স্টিল নাও হি ইজ এ বিগ অ্যাসেট ফর বাংলাদেশ, এটা অস্বীকারের কোনো কারণ নেই। কিন্তু সমস্যাটি আরেক জায়গায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে যে চেয়ারে বসেছেন, ছাত্র জনতা তাকে চেয়ারে বসিয়েছে। আমরা চাই তিনি সফল হন, এবং তিনি সফল হলে বাংলাদেশ সফল হবে, এটা বাস্তব সত্য। কিন্তু বাস্তবিক অর্থে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক, কিন্তু আসলে তিনি সফল হতে চান কিনা সেটা বড় ধরনের একটা প্রশ্ন। কেন? কারণ আজকে তার চতুর্দিকে যারা দায়িত্বে রয়েছেন বা যাদেরকে তিনি চেয়ারে বসিয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ বানানোর জন্য প্রতিনিয়ত তাদের যে মিশন সেটা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজকে হিজবুত তাহরীর যে মিছিল, যে শোডাউন, সেটি হয়েছে। আজকে দেখেন, এই হিজবুত তাহরীর তারা মাঠে নামবে, এটা 2-3 দিন আগে থেকেই মোটামুটি মিডিয়াতে একটা শোরগোল অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর, তারা মিডিয়াতে এসে অনেক গর্জন দিচ্ছে, তাদেরকে নামতে দেব না, এই করব না, সেই করব না। অথচ তারা কিন্তু মাঠে নেমে একটা শোডাউন দিয়ে ফেলেছে। এরপরে আমরা দেখলাম তারা কয়েকটি সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল মেরে কয়েকজনকে গ্রেফতার করেছে। আমি সাথে সাথে কয়েকজন মুসল্লিকে ফোন দিলাম যারা বাইতুল মোকাররমে নামাজ পড়েছেন। ওরা বললেন, ভাই, এরা নামাজ শেষ হওয়ার আগেই মিছিল শুরু করেছে। তার মানে এটা একবারে পরিকল্পিত একটা মিশন, পরিকল্পিত। এটাকে কোনোভাবেই আপনি ওই তাড়াহুড়ো করে হুট করে এসে এরা নামাজ শেষ করে মাঠে নেমে গেছে এভাবে এরকম ভাববার কোনো কারণ নেই। তার মানে এই যে অ্যাবসুলেট একটা মিশন নিয়ে তারা মাঠে নামলেন, এটা গোয়েন্দা সংস্থা জানতেন না? অবশ্যই জানতেন। তারা যদি জেনে থাকেন তাহলে 2-3 দিন আগে কেন সারাসি অভিযান চালালেন না? যেহেতু গোয়েন্দা সংস্থা 3 দিন আগে থেকে জানেন, পুলিশ বাহিনী জানেন, আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনীগুলো জানেন, আপনারা 2-3 দিন আগে এটা তো সারাসি সরকার অভিযান ঘোষিত নিষিদ্ধ সংগঠন, একদম হ্যাঁ, of course। নিষিদ্ধ সংগঠন, রাইট? এটার বিরুদ্ধে জি। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তো আর দিন কোনো সময় বাধা নিষেধ নেই, কোনো রাইট। আইনগত কোনো বিধিনিষেধ নাই। সরকার 2-3 দিন আগে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো সারাসি অভিযান চালিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া দরকার ছিল। তারা যাতে মাথা তুলে দাঁড়ানোর সুযোগটাই না পায়। তারা মাঠে নামবে এই সাহস কিভাবে পায়? এই এই জিনিসটা সাহসটা আসলে আমার কিভাবে পেল? আর এছাড়া আমরা দেখিনি হিজবুত সরকারের তাহরীর এত বড় কর্মসূচি, এত মানুষ সহকারে কর্মসূচি, এত মানুষের সমাগম কিন্তু এর আগে কখনো দেখাতে পারেনি। হঠাৎ করে এত মানুষ আজকে হিজবুত তাহরীর এই মিছিলের পিছনে ব্যাকআপ হিসাবে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রত্যক্ষ সহযোগিতাই এরা মাঠে নামার সুযোগ পেয়েছে এবং তাদের নামতে দিয়েছে তারা। তা না হলে 2 দিন আগেই তাদের মেরুদণ্ড ভেঙে দিত তারা, মাঠে নামার কোনো সুযোগই ছিল না। এখন তারা কেন সুযোগটা দিলেন, এই প্রশ্নটি যদি আপনি আমাকে করেন, আরে ভাই, তারা তো তাদেরই লোক। এই হিজবুত তাহরীর বলেন বা অন্যান্য নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো রয়েছে, এরা কেন এখন মাঠে নামছে, কেন তাদেরকে মাঠে নামার সুযোগ দিচ্ছে? কারণ আপনি জানেন যে ভারত বাংলাদেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কনস্পিরেসি, এটি বাস্তবায়নে তারা ব্যাপক তৎপর এবং এটা নিয়ে ইন্টারন্যাশনালি তারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইভেন কিছুদিন আগে যখন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন, সেই সফরে মার্কিন প্রেসিডেন্টের সামনে বাংলাদেশকে নিয়ে তিনি নগ্নভাবে সেখানে তুলে ধরেছেন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন, এখানে উগ্রবাদের উত্থান হচ্ছে, এটা সেটা, এরকম নানান অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের সামনে তিনি যখন উপস্থাপন করলেন, মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার হয়ে বলেছেন, উই ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। জাস্ট একটা বাক্য তিনি বলেছেন, উই ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই কিন্তু নরেন্দ্র মোদী তার চোখ মুখ কালো হয়ে গেছে, তিনি বুঝছেন যে আসলে এই লাইনে আর কাজ হবে না। এরপরেই তাদের সেকেন্ড যে কার্ড, সেই কার্ডটা হচ্ছে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হিসাবে যদি বহির্বিশ্বের অ্যাটেনশন নিয়ে আসা যায়, তাদের অ্যাটেনশন টানানো যায়, তাহলেই কেবল
এই মিশন তারা বাস্তবায়ন করতে পারবে। তারই ধারাবাহিকতায় আজকে এই হিজবুত তাহরীরের যে সফল কর্মসূচি, এর পিছনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ যোগ সাজস রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলেন, স্পষ্টভাবে এটা বলছেন। গোয়েন্দা সংস্থা বলেন, এদের 90% চেয়ারে এখনো আওয়ামী লীগ তথা ইন্ডিয়ার লোকজন বসা। সুতরাং তারা তো তাদেরকে সহযোগিতা করবে, এটা তো ওপেন সিক্রেট। আজকে এই জন্যই আমি এই কথাটি বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক, এটা আমরা চাই, বাট তিনি সফল হতে চান কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা বড় একটা প্রশ্ন, বিকজ তিনি যদি সফল হতে চান তাহলে তার চুতোর দিকে আওয়ামী দোসররা কিভাবে জায়গা পায়, আওয়ামী দোসররা কিভাবে প্রমোশন পেয়ে বড় বড় চেয়ারে বসে, হাউ ক্যান ইট পসিবল? উপদেষ্টা পরিষদে পর্যন্ত আওয়ামী দোসররা বসা, উপদেষ্টা পরিষদে, ক্যান ইউ ইমাজিন? চিন্তা করে দেখুন। তো সেই জায়গায় তারা কি এই সরকারকে সফল করবে নাকি শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা কি বলা লাগে? এটা তো একবারে পরিষ্কার। সুতরাং সেই জায়গা থেকে আজকে হিজবুত তাহরীর বলেন, অন্যান্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো রয়েছে যারা এরকম অন্ধকার জগতের কর্মকাণ্ড চালায়, তারা পরিকল্পিতভাবেই সরকারের ভিতরের লোকজনের যোগ সাজসে, তাদের সহযোগিতায় তারা এই দেশকে বেকায়দায় ফেলার জন্য এরকম কর্মকাণ্ড চালাচ্ছেন। এর দায়ভার এই সরকার কোনোভাবেই এড়াতে পারেন না, বিকজ আমরা এই সরকারকে বারবার এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, তারপরে ওদের বোধগম্য জাগ্রত হয় না। তাহলে বুঝতে হবে এই সরকারকে তাহলে কন্ট্রোল বাই ইন্ডিয়া, কন্ট্রোল বাই র, এই প্রশ্নটি তো করতেই হচ্ছে। তা না হলে দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বারবার বলার পরেও কিভাবে আওয়ামী এজেন্ডাধারী ভারতীয় রয়ের গ্রিন সিগন্যাল প্রাপ্ত ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে জায়গা পায়? কিভাবে এই আওয়ামী এজেন্ডাধারী লোকজন এই সরকারের বড় বড় চেয়ারগুলোতে প্রমোশন পেয়ে তারা আসীন হয়? কিভাবে সম্ভব? বিগত 15 বছরে যাদের গায়ে একটা সামান্য আচরও লাগে নাই, শেখ হাসিনার একটা টোকাও পড়ে নাই, এই ব্যক্তিরা যখন উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আমাদের হৃদয়টা ছিদ্র হয়ে যায়। শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে কিনা, এটা তো আজকে জনগণের প্রশ্ন। এইভাবে চলতে থাকলে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান তো হবেই। এই উগ্রপন্থা উত্থানের পিছনে তারাই তো দায়ী, তাদের কারণে তো এরকম পরিস্থিতি হচ্ছে। আর আজকে দায়িত্বশীল যারা রয়েছেন তারা নানান বক্তব্য দিচ্ছেন, নানান কথা বলছেন, এটা সেটা, মানে চিন্তা করে দেখেন। একদম স্পষ্ট, একদম স্পষ্ট। আমার কাছে মনে হয় ভ্যালিড কোশ্চেন, ভ্যালিড পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, এরা নাকি সকাল 8টার পর থেকেই পুরো পল্টন এরিয়ায় অবস্থান নিয়েছেন, পুরো পল্টন এরিয়ায়, বাইতুল মোকাররমের চতুর্দিকে। আরে ভাই, সকাল থেকে আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারা আহ্বান করেছে, আমি নিজেও দেখেছি। কিভাবে সম্ভব? কারণ যারা শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে, তারা তো এক একটা ইন্ডিভিজুয়াল একদম পুরোপুরি ভেরিফাইড আইডি। এখন তার ফেসবুকে খুব নকল আইডি দিয়ে কেউ ইয়ে করবে এরকম কোনো সুযোগ নেই। তাদের আইডেন্টিটি আছে, তাদেরকে ধরবার যথেষ্ট সুযোগ ছিল। তারপরেও পুলিশ বা গোয়েন্দারা কি জন্য এত এই কর্মসূচি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, একটি বড় প্রশ্ন তুলে ধরেছে যারা ফারুক হাসান। আমার কাছে মনে হয় এটি ভ্যালিড কোশ্চেন যে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যারা আশপাশে রয়েছে, যারা সরকার চালাচ্ছে, তারা কি আদতে চায় কিনা যে এদেশে এ ধরনের কর্মসূচি হোক বা না হোক। আরেকটা পয়েন্ট, একবার প্রমাণ হিসাবে এটা আমাদের জনগণের জানা দরকার। যেমন ধরেন, প্রধান উপদেষ্টাকে বেকায়দায় ফেলা, তাকে ব্যর্থ করার জন্য তার চতুর্দিকের লোকগুলো পরিকল্পিতভাবে যে কাজ করে যাচ্ছেন, এটা কিন্তু প্রমাণিত। কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের আহত সহযোদ্ধা যারা এই জুলাই আগস্ট বিপ্লবে, এদের জন্য 5% কোটা বরাদ্দ রাখা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, এই কোটার কারণে এদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 2000 ছাত্র জনতা কিছুদিন আগে শহীদ হলেন। এই কোটার জন্য শেখ হাসিনা বাংলাদেশের গদি ছাড়তে বাধ্য হলেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তাহলে বাংলাদেশের জনগণ জানে কোটা নামক শব্দটা শুনলেই এদেশের ছাত্র জনতার হৃদয়ে আগুন ধরে যায়, সহ্য করতে পারেন না। এটা একবার ওপেন সিক্রেট। তাহলে এত কিছু জানার পরেও এই সরকারের দায়িত্বশীল যারা, তারা জানেন না যে কোটা নামক এই বিস্ফোরণটা যদি আমরা আবারও সামনে নিয়ে আসি, তাহলে এদেশের ছাত্র জনতা আবার রাজপথে নামবে, আবার এটার বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে এটা জানার পরেও তারা কেন আমাদের আহত সহযোদ্ধাদের জন্য কোটা ব্যবস্থা চালু করলেন? তার মানে এই মেকানিজমটি যারা করেছে, এরা প্রত্যেকেই আওয়ামী দালাল এবং রয়ের গ্রিন সিগন্যাল প্রাপ্ত। মূলত এই কাজগুলো করছে ইন্ডিয়া, রোকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। কারণ ইন্ডিয়া ভালো করেই জানে এই মুহূর্তে ছাত্র জনতাকে খেপানোর সর্বোৎকৃষ্ট পন্থা বা প্রোডাক্ট হচ্ছে কোটা। এই কোটা নামক বিস্ফোরণটা যদি আবারও আমরা সামনে থ্রো করতে পারি, তাহলে ছাত্র জনতা আবার খেপে যাবে, আবার রাজপথে নামবে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরা আবার বিক্ষোভ করবে। তাহলেই আমাদের যে মিশন, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। এই জন্যই ইউনূস সাহেবের চতুর্দিকে যারা রয়েছেন, তারাই মূলত এই কাজগুলো করছেন। হয়তো তিনি জানেন কিংবা তিনি জানেন না, তার অগোচরেই তারা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। এই জিনিসগুলো বোঝার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার চতুর্দিকের এই ভারতীয় আবর্জনাগুলোকে যদি না সরান, না বিতাড়িত করেন,
তাহলে আই এম সরি, আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি ব্যর্থ হওয়ার জন্য তার চতুর্দিকের লোকগুলো দায়ী, এবং তিনিও দায়ী থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা কয়েকটি পয়েন্টস জনাব ফারুক হাসান তুলে ধরেছেন, তার সাথে আপনারা একমত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি জনাব আব্দুল সালাম যুক্তিবাদী আপনার কাছে আবারও ফিরত চাই। আজকের যে কয়েকটি ঘটনা রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে আমরা দেখেছি, বিশেষ করে যদি আমি দেখি যে ছাত্র দলের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ছাত্র শিবিরের কাছে এত টাকা কোত্থেকে আসে। ছাত্র শিবিরের ইফতারি করবার জন্য প্রতি মাসে 90 লক্ষ টাকা কিভাবে আসে? এই কোশ্চেনটি আমি জানি যে আপনি মানে ছাত্র শিবিরের নেতা নন, তবুও আপনার কাছে কোনো ধারণা রয়েছে কিনা এই বিষয়টির ব্যাপারে? এক। আর দুই হলো, নির্বাচন কবে হবে এ নিয়ে আমরা যেটা শুরুতে আমি বলেছিলাম, নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন এই বছর হবে না, তিনি এটা বলেননি। তবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বিদ্যমান, এতে করে নির্বাচন করবার মতো কোনো সুযোগ নেই। আপনি কি তাই মনে করেন কিনা, এবং নির্বাচনটি কবে নাগাদ হওয়া উচিত বলে মনে করেন? নির্বাচন বিষয়ে এখন অনৈক্য মত আমরা দেখতে পাচ্ছি, ভিন্ন ভিন্ন মুখে অবস্থান করছে বিভিন্ন প্রধান রাজনৈতিক দলগুলো। আপনার জায়গা থেকে একটু বুঝতে চাই জনাব আব্দুল সালাম যুক্তিবাদী। জি ভাই, ধন্যবাদ। আমি পূর্বের বিষয় একটু বলে আসতে চাই। আমরা আজকের যে বিষয়টি প্রথম থেকে আলোচনা করছিলাম যে হিজবুত তাহরীর সম্পর্কে, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি পরিষ্কার, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঘোষণা দিয়ে তারা প্রকাশ্যে রাজপথে নেমেছে সরাসরি, এটা যেটা পরিষ্কার। এটা আমি মনে করি প্রশাসনিক ব্যর্থতা। আমার দেশের প্রশাসন, যারা গোয়েন্দা বাহিনী, এরা যদি চেষ্টা করতো, আমরা তো দেখেছি গত 16 বছরে জামাত ইসলাম এবং বিএনপি সমাবেশের ডাক দিলেই 1 সপ্তাহ আগে থেকে সারা দেশে আমরা সারা অভিযান দেখেছি, অথচ হিজবুত তাহরীর ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে। প্রশাসন সেটাকে আটকাতে পারেনি, বন্ধ করতে পারেনি। সরাসরি এটা প্রশাসনিক ব্যর্থতা, পরিষ্কার, এটা কোনো সন্দেহ নেই। এখন যে বিষয়টা আপনি বলতেন যে ছাত্রদল অভিযোগ করেছেন যে ছাত্র শিবির প্রতিদিন ছাত্রদেরকে ইফতার করাচ্ছে, প্রতিদিন 3 লক্ষ টাকার ইফতার দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে 30 দিনে 90 লক্ষ টাকা তারা খরচ করছেন। এত টাকা তারা পায় কোথায়? আমি ছাত্র শিবিরের একজন নগণ্য কর্মী হিসেবে, এখন তো নেই, ছাত্র থাকা অবস্থায় ছাত্র শিবির করার সৌভাগ্য আমার হয়েছে। আমি ছাত্র শিবিরের একজন সদস্য ছিলাম। ছাত্র শিবিরের সদস্য আছে, তাহলে তো কোশ্চেন আপনাকে করেছি, ভালোই হয়েছে। আমি ছাত্র অবস্থায় ছাত্র শিবিরের সদস্য ছিলাম, সর্বশেষ ঢাকা কলেজ শাখায় আমি কাজ করেছি। আমি ছাত্র দলের যেই নেতা প্রশ্ন তুলেছেন যে ছাত্র শিবির এত টাকা পায় কোথায়, আমি ভাইকে পরিষ্কার করে বলি, আপনি যদি একটি সংগঠনের নেতা হয়ে থাকেন, আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবিধান পড়ুন, তাদের গঠনতন্ত্র পড়ুন, তাদের সংবিধান গঠনতন্ত্র বইয়ে পরিষ্কার লেখা রয়েছে ছাত্র শিবিরের আয়ের উৎস কি, বাইতুল মালের উৎস কি, সেখানে পরিষ্কার লেখা আছে এই সংগঠনের সকল জনশক্তি, সমর্থক, কর্মী, সাথী, সদস্য, এদের প্রত্যেকের মাসিক বাইতুল মাল, অর্থাৎ প্রতি মাসে তারা নির্দিষ্ট পরিমাণ একটা চাঁদা দিয়ে থাকে। এই টাকা এবং ছাত্র শিবিরের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সুধী রয়েছেন, যারা ছাত্র শিবির সংগঠনকে ভালোবাসেন, তাদের মাসিক চাঁদা বা মাসিক যারা প্রতিনিয়ত এক একজন এক একটি আকারে নির্দিষ্ট হারে টাকা এই সংগঠনকে যারা ভালোবাসেন তারা চাঁদা দিয়ে থাকেন, টাকা দিয়ে থাকেন। এটা জোর করে নয়, টাকা দিয়ে থাকে। ছাত্র শিবিরের টাকা কোথেকে আসে আমি বলে শেষ করছি। প্রথম নম্বর, ছাত্র শিবিরের সমস্ত জনশক্তিদের মাসিক দান অর্থাৎ ইয়ানত। 2 নম্বর, সুধী বা শুভাকাঙ্ক্ষীদের দান। এবং 3 নম্বর, ছাত্র শিবিরের প্রকাশনীয় মুনাফা, অর্থাৎ এই সংগঠন থেকে ছাত্র সংসদ, কিশোর কণ্ঠ সহ যে প্রকাশনা বের করা হয়, এগুলো বিক্রি করে যে মুনাফা আসে, এগুলোই হলো ছাত্র শিবির সংগঠন পরিচালনার আয়ের উৎস বা বাইতুল মালের উৎস। আমি পরিষ্কার করে বলি, যেই নেতা বলেছেন শিবির এত টাকা কোথায় পায়, আমি বলি ভাই, ছাত্র শিবিরের ছেলেরা বিড়ি খায় না, তারা নিশাদ্রব্য পান করে না, তাদের গার্লফ্রেন্ড নেই, পার্কে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে তাদের টাকা খরচ করতে হয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র শিবির যারা রয়েছেন, শিবিরের যারা কর্মী রয়েছেন, একজন ছাত্র শিবিরকে বের করতে পারবেন না যারা বেরি খায়, সিগারেট খায়, নিশাদ্রব্য পান করে। শিবিরের একটা ছাত্রকে বার করতে পারবেন না যাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে পার্কে ঘুরে রেস্টুরেন্টের সময় কাটায়। তাহলে ছাত্র শিবিরের ভাইদেরকে সিগারেট, নিশাদ্রব্য পান করে টাকা ফুরাইতে হয় না, আবার রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে টাকা খরচ করতে হয় না।
সুতরাং নিজেদের বাবা মা পরিবার যে টাকা দেয়, এই টাকার নির্দিষ্ট একটা অংশ তারা সংগঠনকে দেয়, সেই টাকা দিয়ে সংগঠন চলে। আমি ছাত্র দলের ভাইদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির ইফতার করছেন, ইফতার বিতরণ করছেন, তারা রাস্তাঘাটে গিয়ে দোকানদারদের কাছে চাঁদাবাজি করেন নাই, তারা সিএনজি স্ট্যান্ড দখল করেন নাই, ব্যবসায়িকদের ঘাড়ে ছুরি ঠেকিয়ে চাঁদাবাজি করে ইফতার করছেন না ভাই। ইফতার করানো রসুলের সুন্নাহ। আপনাদের তো আরো উচিত ছিল নিজেরাও তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আপনারাও ইফতার করাবেন, এটা তো ভালো কাজ, আপনি যদি মুসলিম বলে দাবি করেন। আর ইসলামী ছাত্র শিবির ইফতার প্রোগ্রাম চালাচ্ছে, আপনি সেটার প্রতিবাদ করতে গিয়ে আপনি বলেন এত টাকা কোথায় পায়। সুতরাং টাকা কোথায় পায়? আমি বলবো ছাত্র শিবিরের সংবিধান পড়েন, গঠনতন্ত্র পড়েন, আপনাদের উত্তর পেয়ে যাবেন। আমি দ্বিতীয় কথায় চলে আসি। সাইফুর সাগর ভাই প্রশ্ন করেছেন নির্বাচন নিয়ে একটা বিশাল টালবাহানা চলছেন। আমি পরিষ্কার করে বলি, এই যে হিজবুত তাহরীরের আজকের যে ঘটনা এবং বাংলাদেশে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে যত বিশৃঙ্খলা চলেছে, যত আন্দোলন, আমরা তো গত সপ্তাহে দেখেছি কিছু কিছু শাহবাগের সেই নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা মহিলারা তারা বিড়ি খাবার স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছে। আশ্চর্য লাগে, মনে কষ্ট লাগে। 90% মুসলমানের দেশে পবিত্র রমজান মাসে বিড়ি খাবার স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছে। নেতৃত্ব দিয়েছে যেই মেয়েটি, সেকে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের রিপোর্টার রঞ্জন রায়ের মেয়ে অদিতা রায়, যারা শাহবাগের কর্মী, গত 16 বছরের স্বৈরাচার হাসিনার দোসর ছিল, ফ্যাসিস্টদের পক্ষে যারা দালালি করেছে। তার মানে বিড়ি খাওয়ার স্বাধীনতার আন্দোলনে যারা নেমেছিলেন তারাও স্বৈরাচারের লোক। আমি যে বিষয়টি বুঝাতে চাই, যত আন্দোলনের নামে বাংলাদেশে বিশৃঙ্খলা হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে দেখবেন পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্ন নাম দিয়ে রাজপথে নেমে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমি বলতে চাই, বিড়ি খাওয়ার স্বাধীনতা যদি আমরা দেই, কয়েকদিন পরে তো যারা গাঞ্জা খায়, গাঞ্জাখুররাও রাজপথে নামবে, গাঞ্জা খাওয়ার স্বাধীনতা চাই। যারা ইয়াবা খায়, বাবা খায়, তারাও রাজপথে নেমে ইয়াবা খাওয়ার স্বাধীনতা চাইবে। যারা আপনার জেনা ব্যবচার করে, তারাও তো রাজপথে নেমে স্বাধীনতা চাবে দেহ ব্যবসা করার। সুতরাং আমি পরিষ্কার করে বলি, এই যে এত বিশৃঙ্খলা চলছে, সব কিছুর পেছনে একটা কারণ, বাংলাদেশের পরিবেশকে অশান্ত করে তড়ি ঘড়ি করে একটা নির্বাচনের ব্যবস্থা করা। সাইফুর সাগর ভাইকে বলি, আমি জানি না ভাই নিউজ দেখেছেন কেন, আমরা যখন আজকে আলোচনা শুরু করলাম তার 30 মিনিট আগে ভারত থেকে পররাষ্ট্র দপ্তর থেকে তারা কিন্তু আজকে আবার ব্রিফিং দিয়েছেন যে অতি দ্রুত বাংলাদেশে তারা অংশগ্রহণমূলক একটা নির্বাচন চায়। আজকে বাংলাদেশে হিজবুত তাহরীর রাজপথে নেমেছে, আর ভারত দ্রুত নির্বাচন চাচ্ছে। তার মানে বাংলাদেশের আজকের এই অস্থিতিশীল পরিবেশের পেছনে ভারতের যে ইন্ধন রয়েছে, রর যে ইন্ধন রয়েছেন, এটা পরিষ্কার বোঝা যায়। এখন আমি যে বিষয়টি বলতে চাই, ভারত তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে কেন? কারণ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পেরে উঠতে পারছে না। তারা চাচ্ছে ডক্টর ইউনূসকে কিভাবে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন করে একটা দলকে ক্ষমতায় এনে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বন্দোবস্ত করে তারা আবার বাংলাদেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায়। তার কারণ ডক্টর ইউনূসকে দিয়ে তারা তাদের স্বার্থকে হাসিল করতে পারছে না, বরং গত 16 বছরে স্বৈরাচারের পক্ষে তারা যে দালালি করেছিল, এটা আজকে জাতির কাছে পরিষ্কার হচ্ছে। কিন্তু আমার মনে কষ্ট লাগে একটি জায়গায়, ভারত চাই দ্রুত নির্বাচন, আর বাংলাদেশের আমাদের বিএনপি সবচেয়ে বড় দল, তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন। আসলে ভারতের চাওয়ার সঙ্গে বিএনপির চাওয়া মিলে যায়, এবং আমাদের সেনাবাহিনীর প্রধান তিনিও গত এক সপ্তাহ কিন্তু এইভাবে না মিলিয়ে, মানে যে নির্বাচনটার জন্য আপনারাও তো যুদ্ধ করেছেন, আপনার মানে জামাত ইসলামী আপনারাও যুদ্ধ করেছেন, আপনারাও এই নির্বাচনের দাবিতে বহু বছর। পরিষ্কার করে বলি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা অবশ্যই নির্বাচন চাই। গত 16 বছরে নির্বাচন হয়নি, আমরা ভোট দিতে পারিনি। আমার বয়স 32 বছর। আজকের প্রোগ্রাম থেকে বলি, আমি এখন পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে একদিনও ভোট দিতে পারিনি। সুতরাং আমি অবশ্যই ভোট দেব, কিন্তু ভোট দেওয়ার জন্য তো একটা ন্যূনতম পরিবেশ প্রয়োজন। আজকে বর্তমানে যে পরিবেশ আছে, এই পরিবেশে কি নির্বাচন সম্ভব? এই পরিবেশে যদি নির্বাচন হয়, আজকে হিজবুত তাহরীর ঘোষণা দিয়ে রাজপথে নামলো, প্রশাসন মোকাবেলা করতে পারলো না, তাহলে 2 মাস পরে যদি নির্বাচন হয়, এই নির্বাচন যে সুস্থ হবে, গ্রহণযোগ্য হবে, প্রশাসন যে নিরাপত্তা দিতে পারবে, এর গ্যারান্টি কি? আমি একটা কথা বলি, সেনাবাহিনীর প্রধানের বক্তব্য, বিএনপির বক্তব্য, ভারতের চাওয়া এক। আপনি এই বিষয়টি বিরোধিতা করলেন। আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি ভাই, মনে আমাদের কষ্ট, কারণ হলো আমরা 16 বছর পরে নতুন একটা অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবের সুফল আমরা ভোগ করতে পারিনি মূলত 5টা কারণে। প্রথম নম্বর কারণ, আমরা স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু স্বৈরাচার হাসিনার সংবিধান
আমরা পরিবর্তন করতে পারিনি। তিনি যেই সংবিধান রচনা করে গেছেন, নিয়ম নীতি পদ্ধতি ফ্যাসিস্ট রচনা করে গেছেন, আমরা সেই নিয়ম নীতি পদ্ধতির মধ্য দিয়েই চলছে। আমি মনে করি স্বৈরাচার হাসিনার এটা সবচেয়ে বড় সফলতা। তিনি দিল্লিতে বসে আছেন, অথচ তার সংবিধান অধীনে আমরা পরিচালিত হচ্ছি। আমরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে নতুন সংবিধান ঘোষণা করে যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, সত্যি বিপ্লবের সফল আমরা ভোগ করতে পারতাম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, স্বৈরাচার হাসিনাকে আমরা পালিয়ে দিয়েছি, কিন্তু তার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে আমরা তাড়াতে পারিনি। আজকে মনে কষ্ট লাগে। সংবিধান পরিবর্তনের বিরোধিতা করেছে কারা? বিএনপি। রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করেছে কারা? বিএনপি। কারণ কি? তারা বলেছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমার প্রশ্ন, হাসিনাকে যখন আমরা তাড়িয়ে দিলাম তখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি? হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, সাংবিধানিক শূন্যতা করলেন, অথচ রাষ্ট্রপতিকে তাড়াতে গেলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এটা কোন সংবিধানের কথা আপনারা ভাবেন? আমার এটা বুঝে আসে না। পরিষ্কার করে বলি, বউকে তালাক দিয়ে শ্বশুর বাড়ির আত্মীয়র সঙ্গে সম্পর্ক করে যেরকম পরিবারে শান্তি আনা যায় না, একই রকম সরকার প্রধান স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দিয়ে তার নিয়োগকৃত রাষ্ট্রপতি প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দেশের শান্তি কায়েম করতে চাইলে শান্তি রাখা সম্ভব না। ইতিমধ্যে 7 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা হাসিনার নিয়োগকৃত প্রশাসন দিয়ে, তার রাষ্ট্রপতি দিয়ে, তাদের দোসরকে এখনো রেখে আমরা শান্তি কায়েম করতে চেয়েছি, পারিনি। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো গণহত্যার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আজকে জাতিসংঘ রিপোর্ট করেছেন, সরাসরি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার হুকুমে 1400 মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচার আমরা করতে পারিনি। সিরিয়াতে বাশার আল আসাদ স্বৈরাচার পালিয়ে গেছেন, মাত্র 1.5 থেকে 2 মাস পরে প্রায় 500 জন বাশার আল আসাদের স্বৈরাচারের কর্মকর্তাদের ফাঁসি দেওয়া হলো, বিচার কার্য সম্পাদন হলো। অথচ আজকে 7 মাস পার হয়ে গেল, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারিনি। এই জন্য বিপ্লবের সফলতা আমরা পাইনি। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, স্বৈরাচারের আমলে যা যা বাংলাদেশে ঘটেছে এখনো তা ঘটছে। সাদাবাজি বন্ধ হয়নি, রাজধানী বন্ধ হয়নি, খুন খারাপি বন্ধ হয়নি, ডাকাতি বন্ধ হয়নি, দখলদারি বন্ধ হয়নি। আমি শেষ কথা বলবো। বিএনপিকে কেন মনে হচ্ছে সবকিছুর জন্য দায়ী? কেন বিএনপিকে আপনার মনে হচ্ছে? আমি শেষ কথা বলি, আমি কেন দায়ী বলছি। আমি এই জন্য বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষ একমত ছিলেন। কি একমত ছিলেন? যে রাষ্ট্রপতিকে অপসারণ করাতে হবে। বিএনপি ডাইরেক্ট বিরোধিতা করেছেন, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তারা বিরোধিতা করেছেন। তারপর আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের স্বৈরাচার চালিয়ে চলে গেছে, কিন্তু কাজ বন্ধ হয়নি। চেয়ারের জায়গায় চেয়ার হয়েছে, শুধু মানুষের পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, দখলদারিত্ব কোনো কিছুই বন্ধ হয়নি। আমি আজকে বগুড়াতে আছি, প্রত্যেকটা স্ট্যান্ড, সেন্ট স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, বাজার বলেন, দোকান বলেন, প্রত্যেকটা জায়গা, অধিকাংশ জায়গায় বিএনপির নেতা কর্মীরা সেগুলো দখল করে অহরহ চাঁদাবাজি, যেগুলো স্বৈরাচারের আমলেও চলেছে, এখনো সেগুলো চলছে। সুতরাং 4 নম্বর, এই কারণে আমরা বিপ্লবের সফলতা পাইনি। এবং 5 নম্বর, আমাদের যে আশা ছিল যে 1800 ছাত্র জনতা জীবন দিলেন, নতুন একটা রাষ্ট্র চেয়েছিলেন, সংস্কার হবে, নতুন পদ্ধতিতে আমরা একটা রাষ্ট্র দেখব, কিন্তু সেই সংস্কারের কথা শুধু আমরা শুনছি, এখনো শুনে যাচ্ছি, সফলভাবে সংস্কার আমরা করতে পারিনি। সুতরাং এই 5টি কারণে আমরা বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, কিন্তু বিপ্লবের সফলতা আমরা এখনো ঘরে তুলতে পারিনি। আপনি যে প্রশ্ন করলেন সাইফুর সাগর ভাই, বারবার বলছেন যে বিএনপির কথা আপনি কেন বলছেন? আরে ভাই, বিএনপির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। জামায়াত ইসলাম অন্যায় অপকর্ম করলে আমি তার অবশ্যই বিরোধিতা করব। আমি একটা কথা পরিষ্কার করে বলি, এত তড়িঘড়ি করে বিএনপি কেন নির্বাচন চায়, তার পেছনে প্রধানত কারণ হলো, দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে। প্রতিদিনে দিনে, সেকেন্ডে সেকেন্ডে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, তাদের ভোট কমে যাচ্ছে। এটা একটু বলি, সাপ্লিমেন্ট কোশ্চেন গুলো না করলে আপনার মানুষেরও এই প্রশ্নগুলো জবাব পাওয়া যাবে না। আপনি যেহেতু বলেছেন, অনেক কিছুকে আপনি এখানে সম্পৃক্ত করেছেন, এবং আমার কাছে মনে হয় জনগণের মনের মধ্যে যা আছে সেগুলোকে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। কিন্তু পাশাপাশি এইসব নিয়ে প্রশ্ন আছে, যেমন আপনারাও চাচ্ছেন, জামাত ইসলামও চাচ্ছে যে বিএনপি এরকম একটা সংকটে পড়ুক, ইমেজ সংকটে পড়ুক, এবং পড়লে পরে আপনারা সেই সুযোগটা নেবেন, বা জামাত ইসলাম সেই সুযোগটা নিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে আরেকটু বেশি বলিষ্ঠ করবার সুযোগ দিচ্ছে। ব্যাপারটা কি এরকম কিনা? আদারওয়াইজ তো ব্যাপারটা মোটেও এরকম না। আসলে বিএনপি কে ইমেজ সংকটে ফেলে জামাত ইসলামের যে সুনাম অর্জন করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। আমরা দেশ স্বাধীন করেছি, বিএনপি রাজনীতি করবে, জামাত ইসলাম তার রাজনীতি করবে, মানুষ
যাকে সমর্থন করবে তারা সফলতা পাবে, তারা ক্ষমতা আসবে। আমি পরিষ্কার করে বলি, জামাত ইসলাম বা আমরা এখনো সবাই কিন্তু চিন্তা ভাবনা করে, বাংলাদেশের 80% মানুষ ভাবে যে এখন যদি একটা নির্বাচন হয় বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা ক্ষমতায় তো যাবেন, তাহলে ক্ষমতায় যাবেন মানুষের পক্ষে থেকেই যান না। আপনারা তড়িঘড়ি করে এত বাড়াবাড়ি কেন করছেন? ভারতের চাওয়ার সঙ্গে আপনাদের চাওয়ার এত তড়িঘড়ি কেন? অবশ্যই নির্বাচন দরকার, তবে ন্যূনতম একটা সংস্কার যদি না হয়, প্রশাসনিক পরিবর্তন যদি আমরা না আনি, এই প্রশাসন দিয়ে আমরা নির্বাচন করে কিভাবে সুস্থ সুন্দর নির্বাচন আশা করতে পারি? আমি একটা কথা, যে কথা বলছিলাম বলে শেষ করব। বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, এর পেছনে 3টা কারণ। আমি প্রধানত একটা কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বগুড়ার সন্তান। আমার বাড়ি থেকে জিয়াউর রহমানের বাড়ি যেতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তিনি বাংলাদেশের বাকশালকে দূরীভূত করে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, ধর্মভিত্তিতে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, ইমানদার মুসলমানদের তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি রেখে গেছে, আজকে কি বিএনপির ভাইরা সে রাজনীতি করতে পারছেন? তিনি যে ভাঙ্গা সুট কেটে রাজনীতি করে গেছেন, আজকে সেই রাজনীতি কি আছে? আজকে তো আমরা দেখতেছি দখলদারিত্ব রাজনীতি। গত 3 দিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটা আফসোস করে বলেছেন যে বিএনপির কমান্ড থেকে নেতা কর্মীদের যে কমান্ড করা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি শেষ কথা বলি, 3টি কারণে বিএনপির জনপ্রিয়তা দিনে দিনে কমে যাচ্ছে। প্রধান নম্বর কারণ হলো এই যে কর্মীদের চাঁদাবাজি, বাজার দখল, সিএনজি স্ট্যান্ড দখল, মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করা, জুলুম করা, স্বৈরাচাররা যা যা করেছে এরাও তা করে যাচ্ছে। এটা কেন্দ্রীয় সংগঠন বিএনপির নেতারাও চায় না, কিন্তু তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি সেলুট দেই তারেক রহমান, যিনি এখন বিএনপির সবচাইতে বড় নেতা, তিনি অত্যন্ত চমৎকার কথা বলেন। লন্ডন থেকে যে বক্তব্যগুলো দেন আমি মনোযোগ দিয়ে শুনি। তিনি অত্যন্ত মেচুইট এবং ভদ্রতার সাথে সুস্থ সুন্দরভাবে বক্তব্য দিয়ে নেতা কর্মীদের তিনি দিক নির্দেশনা দেন। কিন্তু আমার প্রশ্ন, তার নির্দেশনা কর্মীরা কি মানছেন? তার কথা মতো কর্মীরা কি চলছেন? তাহলে কর্মীদের এই যে অবাধ যে অবস্থা, তাদের যে চাঁদাবাজি দখলদারিত্ব, এই জন্য দিন দিন বিএনপির জনপ্রিয়তাও কমছেন, ভোটও কমছেন। 2 নম্বর কারণ বিএনপির নেতাদের লাগামহীন বক্তব্য। কিছু কিছু নেতা তো স্পষ্ট বক্তব্য দিচ্ছেন। গত 3 দিন আগে এক নেতা বক্তব্য দিলেন কি, যে তারেক জিয়ার নাম বলতে গেলে অজু করে বলতে হবে। চিন্তা করে দেখেন, তারেক রহমানের নাম বলতে গেলে নাকি অজু করতে হবে। আরে ভাই, এই বক্তব্য দেওয়ার আপনি কে? আর আপনি বক্তব্য দেওয়ার অধিকার কোথায় পেলেন? একজন আপনার নেতা, আপনি তাকে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু তার নাম বলতে গেলে অজু করতে হবে? আল্লাহর নাম বলতে গেলেই তো অজু করতে হয় না। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, যখন খুশি তখন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। তাহলে আল্লাহর নাম বলতে গেলে অজু করতে হয় না, রসুলের নাম বলতে গেলে অজু করতে হয় না, তারেক জিয়ার নাম বলতে গেলে অজু করতে হবে। এই ফতোয়া দেওয়ার মুফতি আপনি কোথায় থেকে সেজেছেন? কোরআন সুন্নাহর ব্যাখ্যা আপনি কোথায় থেকে পেয়েছেন? তা আপনাদের নেতা কি আল্লাহ রসুলের চাইতেও পড়ে? এই যে বক্তব্য, আর এক নেতা তিনি বক্তব্য দিলেন যে খালেদা জিয়ার নাম মুখ দিয়ে বললে তাহলে সে মুখ পবিত্র হয়ে যাবে। আবার আর এক বড় নেতা তিনি বক্তব্য দিলেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি তো মনে করি তার এই বক্তব্য সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাংঘর্ষিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন। তার মানে তিনিও জানেন ধর্মের মধ্যে রাজনীতি রয়েছেন, কোরআন সুন্নাহই আসে আসল রাজনীতি। আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে কোরআনের রাজনীতি অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা। সুতরাং আপনি একজন মুসলিম হিসেবে কিভাবে বলেন কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির বা রাজনীতির কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আপনি ধর্মীয় রাজনীতি করতে না পারেন, আপনি আপনার নেতার রাজনীতি করেন, আপনি জিয়াউর রহমানের রাজনীতি করেন, আর একজন বঙ্গবন্ধুর রাজনীতি করেন, একজন এরশাদের রাজনীতি করেন। আমরা যদি রসুলের রাজনীতি করতে চাই, জনপ্রিয়তা কমছে, আপনি তার বিরোধিতা করবেন কেন? আমরা পরিষ্কার করে একটি কথা বলি, কোরআন হলেন লিকুল্লি তিবিয়ানান, পরিপূর্ণ কিতাব। যে কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। সুতরাং কোরআনই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কিতাব। আমি মনে করি কোরআনের মধ্যেই রয়েছে আসল রাজনীতি। আর বাংলাদেশে আমরা যেগুলো করি এগুলো হলো পেট নীতি, দুর্নীতি আর হলো দখলদারিত্ব রাজনীতি। সুতরাং এখান থেকে আমি বুঝতে যাচ্ছি কিছু কিছু নেতার লাগামহীন বক্তব্যের কারণেও বিএনপির জনপ্রিয়তা কমছে। এবং 3 নম্বর কারণ হলো জনগণের মতামতের পক্ষে বিএনপি অবস্থান নিতে পারছে না। জনগণের চাওয়া কি ছিল? স্বৈরাচার পালিয়ে গেছে,
যেন রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, কিন্তু বিএনপি সেই পক্ষ অবস্থান নিতে পারেনি। জনগণ চেয়েছিল বাংলাদেশে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি জি হবে, বলেছেন নতুন বলেছেন এক এসব সংবিধান ব্যাপারে হবে, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আর মাথা চাড়া উঠতে পারবে না। কিন্তু সেখানেও বিএনপি বিরোধিতা করেছেন। জি আবার বর্তমানে আপনি বলেছেন স্থানীয় নির্বাচন নাকি আগে জাতীয় নির্বাচন। আমি পরিষ্কার করে বলি, অবশ্যই নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্যই তো আমরা এত লড়াই সংগ্রাম করেছি। তবে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু প্রশাসনিক দুর্দশা, প্রশাসন ভালোভাবে কাজ করছেন না, এই জন্য আমি মনে করি পরীক্ষা করার জন্য হলেও আগে স্থানীয় নির্বাচন দিয়ে পরীক্ষা করে দেখা দরকার প্রশাসন কতটা দায়িত্ব পালন করে, নির্বাচনগুলো আচ্ছা কিভাবে একদম সুস্থ স্পষ্ট হয়, সব এটা কিছু আপনি দেখার চমৎকার পরে জাতীয় বলেছেন। নির্বাচন করা যেতে পারে বলে মনে করি। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা একদম পুরোপুরি সবকিছুকে তিনি তুলে এনেছেন। জনাব আব্দুল সালাম যুক্তিবাদীর সাথে আপনার এখন থেকে আপনার মন্তব্য জানাবেন আমাদের কর্মী রবি ইসলাম পরশ, আপনাকে ঘিরেই সব মন্তব্য করেছেন, আপনার কথা। আসলে সাগর ভাই, কথা বলতে গেলে তো অনেকগুলো কথার যুক্তি খণ্ডন করতে হবে। যুক্তিবাদীর যুক্তি তো খণ্ডন করতেই হবে। বিষয়টা হচ্ছে যে প্রশ্নগুলো এসেছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, যদিও আমি নোট করে রাখি নাই, যতটুকু মনে পড়বে ততটুকুই বলবো। আপনি জানেন ছাত্র দলের সাধারণ সম্পাদক শিবিরের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছে। বাংলাদেশের সর্বাপেক্ষা এবং সর্বপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, এটা বাংলাদেশের সবাই স্বীকার করে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন এদেশে রাজনৈতিক চর্চা শুরু হয়, আমরা জেনারেলি মনে করি যে 90-এর পর থেকে বাংলাদেশে রাজনৈতিক চর্চাটা প্রকৃতপক্ষে শুরু হয়। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এদেশের ছাত্র সমাজ জাতীয়তাবাদী ছাত্র দলের হাতে প্রত্যেকটি অবস্থানকে ছাত্র দলের প্রতিনিধিত্ব করার সুযোগ এদেশের ছাত্র সমাজ দিয়েছিল। ছাত্রদল কখনোই মনে করে না যে ছাত্রদল স্বতন্ত্র সংগঠন, তাদের অভিভাবক আছে, তাদেরকে দেখভাল করার জন্য তাদের উপযুক্ত গার্জিয়ান আছে, তারাই ছাত্রদলকে পৃষ্ঠপোষকতা করে। একজন ছাত্র সে তো তার লেখাপড়া করার খরচই পায় না, কষ্ট হয়। সে আবার ফিনান্সের অর্থনৈতিক মানে সাপোর্ট দেওয়ার সংগঠিত তার থাকার কথা নয়। আমার যুক্তিবাদী ভাই আব্দুল সালাম ভাই যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথাই সাংঘর্ষিক। আপনি জানেন বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের লেজুর ভিত্তিক সংগঠক ছাত্র শিবির অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষেধের ব্যাপারে সোচ্চার হয়েছেন। আপনি যদি সিলেটের এমসি কলেজে ঘটনায় শিবিরের দায়ের জন্য যদি জামাতে ইসলামী লজ্জা বা ক্ষমা চাইতে পারে বা দায় স্বীকার করতে পারে, যদিও শিবির এর পরবর্তীতে জামাতকে অগ্রাহ্য করে আবার ওই দায় থেকে নিজেদের সরিয়ে নিয়ে তারা এই ঘটনা জড়িত না বিদায় না বলে তারা ডিক্লিয়ারেশন করেছে। আপনি এটা খেয়াল রাখবেন, জামাত বলছে যে শিবির এখানে অপরাধ করেছে, শিবির বলছে যে আমরা অপরাধ করি নাই। অর্থাৎ জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুজনের কথাই কিন্তু সাংঘর্ষিক হয়ে গেছে। দুটো দল, দুটো সংগঠন দুই মেরুতে অবস্থান নিয়েছে। এটা আমি শিবিরের অর্থনৈতিক কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি, যদি লেজুর ভিত্তিক সংগঠনই হয় তাহলে তো কথা একরকম হওয়ার কথা ছিল। আমি সালাম ভাইকে প্রমাণ করে কিনা যে আসলে জামাতের লেজুর ভিত্তিক সংগঠন শিবির নয়? আমি জামাতে ইসলামী শিবিরকে পৃষ্ঠপোষকতা না করলে অতীত ইতিহাস কি বলে? বাংলাদেশের যে ছাত্র সংগঠনের জন্ম এই দেশেই হয় নাই। আমি আগের টকশোতে বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে অবস্থান, আপনাকে সালাম ভাইয়ের কথা খণ্ডন করতে গেলে কিন্তু আমাকে একটু প্রত্যেকটা আমি পয়েন্টের বাইরে না যাই। আমি চাইবো ওনার কথাগুলো জবাবটা অন্তত বলতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বীকার করে তাদের মাদার সংগঠন বিএনপি, অর্থাৎ বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কলেজ না,
তারা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে তারা ইফতারের আয়োজন করছে এবং করেছে এবং করতেছে, ভবিষ্যতেও করবে। এবং ছাত্র দলের অর্থনৈতিক সমর্থন বিএনপি যোগায়, এটাই স্বাভাবিক। হুম। ছাত্র শিবির যেহেতু নিজেদেরকে লেজুর ভিত্তিক সংগঠন মনে করে না বা ঘোষণা দিয়েছে, আমরা প্রশ্ন করতেই পারি, তোমরা তো ছাত্র, তোমরা টাকা পাও কোথায়? এটা তো প্রশ্ন তো ওই লেজুর ভিত্তিক সংগঠন না বলার পরেই প্রশ্নটা দেখা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির যা বলেছে এ যথার্থই বলেছে, কারণ এই বলাটার সুযোগ কিন্তু শিবির করে দিয়েছে। এতদিন তো এই প্রশ্ন আমরা করিনি। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার, জবাবটা নিশ্চয়ই পেয়েছেন। শিবির করে দিয়েছে কিভাবে যদি বলতেন? শিবির কিভাবে করে দিয়েছে? শিবির যেহেতু বলছে আমরা লেজুর ভিত্তিক সংগঠন করি না, লেজুর ভিত্তিক সংগঠন কাউকে করতে দেওয়া হবে না। আমরা তো ভাই লেজুর ভিত্তিক সংগঠন, আমাদের ছাত্রদল তো বিএনপি ডমিনেটেড। বিএনপি তাদেরকে ফিনান্স করে, সহযোগিতা করে, কর্মসূচিতে সহযোগিতা করে, প্রোগ্রামে টাকা খরচ করে, তাদেরকে সহায়তা করে। বিএনপি তো ছাত্রদলকে সহায়তা করে, ছাত্রদল প্রোগ্রাম করতে পারে, টাকা পায়। কিন্তু শিবির যেহেতু লেজুর ভিত্তিক সংগঠন না, ওরা টাকা পায় কোথায়? এই প্রশ্নটা আমি অ্যাবসলিউট অ্যানসার আপনার কাছেও চাই। আমি তো জামাত ইসলামের কাছে চাই। আমি যে জবাবটা দিয়েছে আব্দুল সালাম যুক্তিবাদী যে তাদের টাকার উৎসটা কিভাবে খুব ইয়ে করে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আপনি কি বিগত 15 বছর বা 16 বছর 17 বছরের ভিতরে, আমি যদি বিগত 10 বছরের দিকে যাই, বাংলাদেশ জামাতে ইসলামের আমি বলবো অঙ্গ সংগঠন ছাত্র শিবির এই গত 10 বছর কি কোনো কর্মকাণ্ড করেছে? নজরে পড়েছে? আপনার নজরে পড়েছে? আমার নজরে পড়ে নাই। তো এখন ব্যাপার হচ্ছে, ওরা বলছে যে আমরা তাদেরকে ওই প্রকাশনীর টাকা, তাদের চাঁদার টাকা, অমুক টাকা, তমুক টাকা। যেহেতু শিবিরের ছেলেরা ছাত্র তো তাদের আছে, তারা ছাত্রদের প্রকাশনার থাকার কথা না। তাদের বিভিন্ন ওই সাইমুম শিল্প গোষ্ঠী বললো বা অন্য, উনি যা যা বলতে চাইলেন, এখান থেকে ওই পরিমাণ অর্থ আসে না যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি 90 লক্ষ টাকা ইফতারি বাবদ বাজেট থাকবে। আপনি যেটা যে পত্রিকা বা জামাত ইসলামী বা শিবিরের পক্ষ থেকে বের হয়, কয়টা কপি আপনি দেখেছেন আপনি যখন বাংলাদেশে ছিলেন? উনি কি দেখাতে পারবেন যে উনি এই বিগত 10টি বছরে কতগুলো কপি উনি তৈরি করেছেন, কোন কোন বই উনি ছাপিয়েছেন, ছাত্র শিবিরের পক্ষ থেকে কতগুলো বই ছাপা হয়েছে? এগুলো কি দেখাতে পারবেন? আমার নজরে পড়ে নাই। পরিষ্কার। এবার আসি দ্বিতীয় অধ্যায়। তাহলে আপনি মনে করছেন যে জামাত ইসলামী শিবিরকে চালায়? অফকোর্স জামাতে কেন, আমি আপনাকে পরিষ্কার করে দিব। হ্যাঁ, বলেছেন আপনি। হ্যাঁ, আমি পরিষ্কার করে দিব। আমি বলেছি, দাবি করেছি এবং পরিষ্কারও করে দিব। বিষয়টা হচ্ছে পরবর্তী ধাপের যে কথা, আমি এটা আগে শেষ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে জামাত ইসলাম নির্বাচন করেছে, জামাত ইসলামী যখন দাঁড়িপাল্লা ইলেকশন করেছে অথবা বিএনপির মার্কা নিয়ে করেছে, ছাত্র শিবিরের ভূমিকা কাদের পক্ষে ছিল? অ্যাবসলিউটলি জামাতের পক্ষে ছিল। স্বাভাবিক, ওটাতে থাকবে, এটা তো আদর্শিক ভাবে তারা তাদেরকে ইয়ে করে। আদর্শিক ভাবে তাহলে আমি মুখ লুকাতে, আমার মুখ লুকানোর দরকার তো নেই, আমার তো মুখ লুকানোর দরকার নেই। আদর্শিক ভাবে কারো সমর্থন তো করতে পারে, তার মানে এইটা যে আরো পরিষ্কার করি, এই যে নতুন যে পার্টিটা হলো জাতীয় নাগরিক দল, এদের আবার ছাত্র সংগঠন আছে, জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক দল যেটাই বলে, এদের ছাত্র সংগঠন আছে। এই ছাত্ররা কোন সংগঠনই বলে না যে আমরা, বলবে না যে আমরা চাঁদা নেই, কোন ছাত্র সংগঠন, ছাত্রলীগও বলবে না, বলে না। আপনি একটা রশিদ ধরাই দিয়ে ওরা কি জন্য বলে আপনার ওদের ভাষায় 2000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এই যে এই টাকাটা, এটা কি এটা কি বলে? অনুদান না সদকা না চাঁদা না সহযোগিতা? টাকা তো অনেক প্রকার।
কাজের জন্য পেছন দরজা দিলে হয় ঘুষ, ব্যাংকে দিলে হয় সুদ, পাওনাদার বললে হয় ঋণ। এক টাকা তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো আপনি শিবিররা যে রসিদ দিয়ে যে টাকাটা নেয় বা বিভিন্ন জায়গা, আমি শিবিরের চ্যাপ্টারটা শেষ করে জামাতকে এবার ধরবো। আপনি শিবিরের অবশ্যই ফাইন্যান্স এবং জামাতের সাথে শিবিরের সম্পর্ক আছে, কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। শিবিরের ছেলেরা কারাগারে গেলে তাদেরকে জামাত তাদেরকে মুক্তি দেয় না, তাদেরকে জন্য আইনি লড়াই করে না, তাদের মাসের খরচ, বছরের খরচ, তার পারিবারিক খরচ শিবিরের অবস্থান থেকে আমরা জানিনি যে শিবিরের ছেলে কারাগারে গেছে, তার পরিবারে বাজার পৌঁছায় দেওয়া হয়েছে, তাদেরকে মাসের খাবার দেওয়া হয়েছে, এগুলো আপনি জানেন না? এগুলো তো তারাই বলে, আমরা বলতে এগুলো দিয়ে তো আর আসলে ইয়ে করা যায়, কারণ শিবিরের যে কেউ যে কাউকে, আমি মোটা দাগে যেটা বলতে চাচ্ছি যে নাসিরউদ্দিন ছাত্র দলের সাধারণ সম্পাদক যে দাবিটি করেছে যে দৈনিক 3 লক্ষ টাকা শিবির কোথা থেকে পায়, হ্যাঁ, তো তারা যে সোর্সটা দিয়েছে যারা আব্দুল সালাম, সেটিতে আপনি সন্তুষ্ট নন? আপনি বলেছেন না এটা আমি সন্তুষ্ট হতে পারি না। কারণ কি, শুধু ঢাকা ইউনিভার্সিটি 3 লক্ষ টাকা না, টোটাল বাংলাদেশে প্রতিটি জেলায়, প্রতিটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, জেলা শহরে, উপজেলা শহরে শিবির কি ইফতারের আয়োজন করছে না? নাসির শুধু ঢাকা ইউনিভার্সিটির না, কিন্তু এটা তারা তো বলছে তারা চাঁদা আদায় করছে, রেগুলারলি তারা চাঁদা আদায় করে। নাসির যেটা আমাদের ছাত্র দলের সেক্রেটারি নাসির শুধুমাত্র ডিউ ক্যাম্পাসের কথা বলেছে। টোটাল বাংলাদেশে 3 কোটি টাকায় কি পারে? আপনি বলেন যে 3 কোটি টাকার আয়ের উৎস আমি আব্দুল সালামের মাধ্যমে জানতে চাই, আজ হোক অথবা অন্য কোনো দিন হোক। এত টাকা এটা কোনো ব্যবসায়ী বা ওদের যারা ওরা যা যা কিভাবে আনে বলে আপনি মনে করেন? আচ্ছা, পরের কথায় আসি। আপনি পরের প্রশ্নে আসছেন, তাদের এই টাকাটা কিভাবে আনে বলে আপনি, বা তাদের উৎসটা কি বলে আপনি মনে করেন? এখানে যদি শেষ করে দেন। এটাও বলাবেন? আচ্ছা, বলি তাহলে। বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে, আপনি চেনেন, আমিও চিনি, সবাই জানে। আমরা তো একটা দেখতে পেয়েছি, আমরা তো বসুন্ধরা গ্রুপকে দেখতে পেয়েছি, আরো বড় বড় গ্রুপ আছে না? আমরা নাকি সব জায়গা দখল করছি, টেম্পো স্ট্যান্ড, অমুক তমুক, বলতে এটা কমন কথা। আপনি দেখেন যে বাংলাদেশে এখন শিক্ষা প্রতিষ্ঠানে একজন সভাপতি লাগবে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাউসি থেকে খবর নেন কতজন জামাতের প্রতিনিধি স্কুলে, বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে সভাপতি। আমি সেটার কথা বলছি না, সেটা ভিন্ন ব্যাপার। আমি বলছি যে আমি সালামের কথা, তাহলে আপনি মনে করছেন তারাও চাঁদাবাজি করছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানি গুলো তারা দখলে নিয়েছে, এই তো? আর আপনি তো, আমরা তো ইতিমধ্যে জানতে পেরেছি। আপনি দেখেন আমি ইসলামী ব্যাংক, এক একজনের এক এক ব্যাখ্যা। এমন কোনো প্রমাণ আছে কিনা? হ্যাঁ, বসুন্ধরার সাথে শেখ হাসিনার দোসর, বসুন্ধরার সাথে জামাতের আমিরের কি সম্পর্ক? আমাকে তো ব্যাখ্যা দিতে হবে। বসুন্ধরা গ্রুপের সাথে জামাতের আমিরের কি সম্পর্ক, কবে থেকে সম্পর্ক? যে বসুন্ধরা গ্রুপ শত কোটি টাকা শেখ হাসিনার ফান্ডে জমা দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা এদেশের খেটে খাওয়া মানুষের, গরিব দুঃখীর টাকা আত্মস্থ করেছে, সেখানে কি জামাত, ডক্টর শফিকুর রহমান সাহেব একজন শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, তিনি কি জানেন না যে এই বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনার রক্তচোষা একজন দোসর? এরপরে অন্য কথায় আসি, মানে আমি চাচ্ছি না যে যতগুলো পয়েন্ট আছে ততগুলো পয়েন্টে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করতেছি, যদি সময় থাকে অন্য। এরপরে বিএনপির বিষয়ে অনেকগুলো কথা বলেছে, এগুলো আপনি ছোট ছোট করে বলতে চান। বিষয়টা হচ্ছে, দেখেন, বিএনপি বৃহৎ দল। বিএনপি যদি জামাতকে যদি তাদেরকে নিজেদের মতো দেখে না রাখতো, বিএনপির এই 17টি বছরে বিএনপি নির্যাতিত, জামাতও কম নয়। বিএনপির 10 জন নির্যাতিত, জামাতের 3 জন নির্যাতিত, কম না। তারা আনুপাতিক হারে, সংখ্যায় তারা কম হলেও আনুপাতিক হারে তারাও নির্যাতিত। আমাদের ব্যথা এবং জামাত ইসলামে যারা নিগ্রহের শিকার হয়েছে তাদের ব্যথায় কিন্তু আমরা, সত্যি বলতে কি, আমরাও ব্যথিত ছিলাম, ব্যথিত আছি, স্বীকার করি।
যে জামাত ও মজলুম, তারাও নির্যাতিত, জামাতে নেতারা নির্যাতিত, তাদের ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত। মোদ্দা কথায় খেয়াল করবেন সাগর ভাই, আমাদের পক্ষ থেকে যতগুলো বলা কথা যেভাবে বলা হয়েছে, এই যে 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 কথাগুলো যুক্তির জন্য বা নেগেটিভ সাইড গুলো তুলে ধরা হলো, সেটা হচ্ছে আপনার প্রতীকী কথা, প্রতীকী প্রতিবাদ, স্ট্যাটাস, সাটোয়ার স্ট্যাটাস। এখন যেহেতু ডিজিটালের যুগ, ফেসবুকের যুগ, স্ট্যাটাস এবং সাটোয়ার স্ট্যাটাসের মধ্যে পার্থক্য আছে, আপনি জানেন। বিষয়টা হচ্ছে, দেখেন, তারেক রহমানের নাম নিতে গেলে অজু করতে হবে, এটা কথার কথা। এর ডাইন বামে অনেকগুলো কথা জড়িত আছে। তারপরেও বিএনপির পক্ষ থেকে, সর্বোচ্চ মহল থেকে বরকতুল্লাহ ভুলু সাহেবকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এটা জামাতের আবার সালাম ভাই জানেন, যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেটা সলভ কেস, যেটা ইতি টানা হয়েছে, সেটা উনি মোদ্দা কথা নাও আনতে পারতেন। গেল বিএনপির রুমিন ফারহানার ব্যাপারে একটা কথা বললেন। বিএনপির আমাদের ভিতরে আমার অনেক বড় দল, কেউ নির্যাতিত নিষ্পেষিত, কেউ বা সব তো আর এক লেভেলের বিএনপি করে না। বিষয়টা তো বিএনপির কেউ ডাইহার্ট সমর্থক, কেউ মানসিকতায় বিএনপির সমর্থক। যারা জানবাজ কর্মী, আপনি যাদেরকে সমর্থক, আমি বলছি, যারা জানমাজ সমর্থক, তাদেরকে আপনি 17 বছর ধরে ছিলেন। আজকে বিএনপির একটা মিছিল যদি দেখেন, তাতে হয়তো 10,000 লোক পাবেন, সে কথার কথা। যখন ডাইরেক্ট গুলি করে, মিছিল লাশ ফেলছে, তখনও কিন্তু মাঠ ফাঁকা যায়নি, তখন হয়তো 2,000 পেয়েছেন, এখন হয়তো 10,000 পাচ্ছেন। তো রুমিন ফারহানা যেটা বলেছে, সেটা বিএনপির দায়িত্ব নিয়ে, বিএনপির যাতে সঠিক পথে চলে, বিএনপির লোকেরা যাতে সংযত হয়, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির পক্ষে, বিএনপি যাতে সঠিক হয় সেটা বলেছেন। অর্থাৎ বিএনপি দায়ভার নিতে জানে। বিএনপি অপরাধ লুকায় না, ব্যবস্থা নেয়, এটাই বিএনপি অপরাধ করলে তাকে সাজা দেয়, তার পদ স্থগিত করে, স্থায়ী বা সাময়িক ভাবে বহিষ্কার করে, কারাগারে পাঠায়। এটাই আমাদের বিএনপি। আমরা বিএনপি। দর্শক, আপনারা শুনেছেন, শুরু বুঝতে পেরেছেন যে হিজবুত তাহরিরকে কারা মাঠে নেমেছে, কেন নামিয়েছে, এবং এই মুহূর্তে কেন নামিয়েছে, এতদিন না নামলে। কারণ জাতীয় সংঘের মহাসচিব আসছেন, তার সামনে যদি কিছু একটা করে দেখাতে পারে, হয়তো বা তার আন্তর্জাতিকভাবে একটা লাভবান হবে। এটা যে নিশ্চিত আওয়ামী লীগের কাজ, নিশ্চিত আওয়ামী লীগের ইন্ধনে হিজবুত তাহরিরের কাজ করছে, এটা কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পারি। তো আমরা এতটুকু জানাতে চাই তাদেরকে যে দেশের মানুষ একতাবদ্ধ রয়েছে, দেশের মানুষের ভিতরে একতা রয়েছে, তারা যত রকমের ষড়যন্ত্র করুক না কেন, তারা সফলতা অর্জন করতে পারবে না।